বানের জলের সাথে তীব্র লড়াই কক্সবাজারবাসীর। সুপেয় পানি ও খাবার সংকট, পানিবন্দী মানুষের নতুন আতঙ্ক, বিষধর সাপ। আমি নিজে ঘর ধুতে যাইয়া। জুলাই যোদ্ধা ও স্বজনদের দিন কাটছে হতাশায়। একটি গুলি কেড়ে নিয়েছে শিশু মুসার ভবিষ্যৎ, মিলছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা। চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘুরাচ্ছি, তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর চরম সংকট, ১৫০০ কোটির বিশেষ প্রকল্পে খরচ হয়নি একটি টাকাও। অর্থ ছাড় না করায় দুর্ভোগে সেবা প্রার্থীরা। মৃত্যুকূপে পরিণত ময়মনসিংহের সড়ক মহাসড়ক, ১ বছরে ঝরেছে ৭৭২ প্রাণ। বেপরোয়া গতি ও নজরদারির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। ঢাকা চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমছে, ৯০ কিলোমিটার, আসছে নতুন কর্ড লাইন। আশার আলো দেখছেন গোমতী পাড়ের মানুষ। যুদ্ধবিরতি শেষ দাবি করলেও আলোচনায় রাজি ট্রাম্প। সমঝোতা চুক্তি থেকে পেছনে ফিরে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি ইরানের। গুড মর্নিং বাংলাদেশ। টানা বৃষ্টিতে মানবিক বিপর্যয় চলছে কক্সবাজারের বন্যা দুর্গত এলাকায়। স্বজন হারিয়েছে কমপক্ষে ২০টি পরিবার, সহায় সম্বল হারিয়েছেন অনেকেই। এরই মধ্যে দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। আক্রান্ত এলাকার প্রত্যেকেরই লড়াই চলছে বানের জলের সাথে। মহিবুল্লাহ মুহিবের তথ্য ছবিতে প্রতিবেদন। কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা হাসিনা বেগম কুড়েঘরের জীবন শেষে নতুন ঘরের স্বপ্ন বুনেছিলেন। তবে বেড়িবাঁধের ভাঙন ভাসিয়ে নিয়ে গেছে হাসিনা বেগমের স্বপ্নকে। ইয়াসমিনের মতো আরও অনেকের সাজানো সংসার উলটপালট হয়ে গেছে। যেখানে কদিন আগেও ছিল জীবনের চাঞ্চল্য, সেখানে এখন কেবলই কাদামাটি আর অথই পানি। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাহাড় ধসে আর বন্যার তীব্র স্রোতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। নষ্ট হয়েছে ঘরবাড়ি, সব হারিয়ে অনেকের কপালেই এখন দুশ্চিন্তার ভাঁজ। কোমর উপর উঠে গেছে, এখন বাচ্চা এবং বাচ্চা ফ্যামিলি সবাই খুব দুর্ভোগে আছে। গতকাল সকাল থেকে বাড়িতে ১ হাঁটু পানি, আজকে কোমর পর্যন্ত হয়ে গেছে। থাকা খাওয়ার কোনো হিসেব নেই, সবে নষ্ট হয়ে গেছে। ফ্রিজ, কাঠ হঠাৎ করে অতর্কিত অবস্থায় রাত ১২টা দিকে পানি ঢুকছে, যার কারণে কোনো প্রস্তুতি ছিল না আমাদের। শুধু স্বজন হারানোর বেদনাই নয়, বেঁচে থাকার লড়াইটাও এখানে চরম দুর্বিষহ। চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। এরই মধ্যে দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও চিকিৎসা সেবার ব্যবস্থারও বেহাল অবস্থা। সড়ক যোগাযোগ বন্ধ, নেই বিদ্যুৎও। গামছা ফিরিয়ে বাড়ি থেকে বাড়িছি, আমাদের খানা দাওয়া কোনো হিসেব কিতাব নাই। খাবারের ব্যবস্থা করতে পারতেছি না, বাচ্চাদেরকে নিয়ে কোনো মতে থাকা যাচ্ছে না, তাই নিরাপদ স্থানে আমরা চলে আসতেছি। কিছু সাহায্য সহযোগিতা ফাটে বলে আরো বেশি অনুরোধ করি। বাচ্চাগুলো এখানে অসুস্থ, ওনারা কেন করি ভালো ট্রিটমেন্ট করতে পারবেন, এখানে চিকিৎসা সুবিধা লাই আর এক কানা করি তৎপরতা করি বললাই। বানভাসীদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। কোনাখালীর পুরুত্তাখালী একটা বাঁধ ছিল পানি উন্নয়ন বোর্ডের, এটা ভেঙে গিয়েছে। এখানে আমাদের প্রশাসক সহ স্থানীয় লোকজন আছে, পানি একটু ঢুকতেছে এবং প্রত্যেকটা ইউনিয়নে এগেনস্টে আমরা চকরিয়াতে ২০ টন এবং মাতামুড়িতে আরো ১০ টন আমরা ইউনিয়ন পরিষদের অধীনে আমরা বরাদ্দ দিয়েছি। বন্যা কবলিতরা বলছেন, নদী খাল দখলমুক্ত করার পাশাপাশি সময়মতো ড্রেজিং করলে এই দুর্যোগ মোকাবিলা সম্ভব। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বন্যায় ঘরবন্দি মানুষের কাছে আরেক আতঙ্ক বিষধর সাপ। বান্দরবান সদরে ভেসে বেড়াচ্ছে সাপ, যা ঢুকে পড়ছে ঘরে ও ভবনেও। এই আতঙ্কের পাশাপাশি ত্রাণ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। বাসির আহমেদের ছবিতে নিবিড় সাহার রিপোর্ট। এমন দৃশ্য যেন ইঙ্গিত দেয় এক ভয়াবহ অভিজ্ঞতার। বন্যায় শুধু নৌকা নয়, উঁচু ভবনের প্রবেশেও এক প্রকার চ্যালেঞ্জ। বাড়ি না ছাড়া কয়েকশো মানুষ বান্দরবানের মূল শহরের আর্মিপাড়ায় আটকে আছেন পানিবন্দী অবস্থায়। শিশু, বৃদ্ধ আর অসুস্থদের নিয়ে চরম অনিশ্চয়তায় কাটছে সময়। আজকে ৪ দিনে ঘরবন্দি অবস্থা আছি, এখন অসহায় হয়ে গেছে যে মানে কোনো দিকে লড়তে পারতেছি না, অসুস্থ মানুষ। আমরা কি ঘর জিনিস নিব নাকি বাইরে হবো? এখন তো ওখানে যদি জানলো যাই ঘর জিনিস তো নষ্ট হয়ে যাবে। ময়লা পানি বেশি,
আর পানি আবারও বাড়তেছে, কিছু রাতকে সারা রাত পানি বৃষ্টি হয়েছে। আতঙ্ক বাড়ছে বহুগুণ, বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছে সাপ, দেখা যাচ্ছে স্থানীয়দের ঘরবাড়িতেও। সাপ আছে, বিচ্ছু আছে, কিছু পাহাড়ি অনেক বিষধর অনেক কিছুই পাওয়া যায়। সাপ ঘরের মধ্যে আজকে পিড়ে একটা মারছি, আমি নিজে ঘর ধুতে যাইয়া। অনেকের অভিযোগ এখন পর্যন্ত ত্রাণ হিসেবে শুধু বিশুদ্ধ পানির বোতল পেয়েছেন, পর্যাপ্ত খাদ্য কিংবা প্রয়োজনীয় সহায়তা এখনো পৌঁছায়নি। বন্যা হওয়ার কারণে মানুষের কাছে এখনো ত্রাণ বিতরণ আসে নাই। মানুষ খাবার পানিতে অনেক কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। দিনমজুর মানুষ ঢালাইয়ের কাজ করে, রিক্সা চালায়, কেউ ডেলি কাজ করে খায়, কিন্তু তাদের মধ্যে যে খানা দানা যে পৌঁছানোর মতো যে একটা সহযোগিতা এখন তোমার উপজেলা থেকে আসে নাই, ডিসি থেকে কোনো সাহায্যই আসে নাই। এদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমায় 5 দিন পর উন্নতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। তবে পানি পুরোপুরি না নামা পর্যন্ত দুর্ভোগ আর সাপের আতঙ্ক দুটোই কাটছে না স্থানীয়দের। নিবিড় সাহা, স্টার নিউজ, বান্দরবান। বৈরী আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে আক্তার হোসেন এবং কক্সবাজার থেকে মহিবুল্লাহ। মহিব, আমরা শুরুতেই যাচ্ছি কক্সবাজারে মহিবের কাছে। মহিব, দর্শক, আমরা শুরুতে একটু খাগড়াছড়িতে যেতে চাই, পরবর্তী সময় মহিবের কাছে যাব। যেমনটি আসলে বলছিলাম যে আবহাওয়ার খবর একটু আমাদের জানাবেন, আজকের কি অবস্থা এবং জলাবদ্ধতা, পাহাড় ধস সব মিলিয়ে কি তথ্য দেখছেন? রফ, ঠিক এখন পানি একটা স্থিতিশীল একটা অবস্থায় রয়েছে। খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার যে মেরুং ইউনিয়ন রয়েছে, সে মেরুং ইউনিয়নের যে জায়গা রয়েছে অর্থাৎ মেরুং বাজার এলাকাটা, সেটি কিন্তু প্লাবিত এলাকা এখনও রয়েছে। একাধিক মানুষ কিন্তু এখনও অর্থাৎ কয়েক হাজার মানুষ কিন্তু এখনও পানিবন্দী এবং 1000-এরও অধিক মানুষ কিন্তু আশ্রয়ন কেন্দ্রে রয়েছে। পাশাপাশি খাগড়াছড়ির সদরে অর্থাৎ গতকালকে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেখানে একজন নারী আহত হয়, পরে তাকে উদ্ধার করা হয় এবং খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটে। অন্যদিকে খাগড়াছড়ি সাজেক সড়কের পানি কমে যাওয়ায় সেই সড়কটি কিছুটা যান চলাচল স্বাভাবিক হয়েছে বাগাইহাট পর্যন্ত। অন্যদিকে দিঘিনালা লংগদুরের সড়ক যেটি রয়েছে সেটি এই খাগড়াছড়ি এবং দিঘিনালা সড়কের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু সড়কে পানি রয়েছে এবং সড়কে পানি থাকার ফলে কিন্তু এই এলাকার মানুষ কিছুটা ভোগান্তিতে রয়েছে। অর্থাৎ দিঘিনালা লংগদুর সড়কের সাথে সম্পূর্ণরূপে এই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। অন্যদিকে পানি গতকালকে পানি কিছুটা কম থাকলেও কিন্তু সেই পানি অর্থাৎ রাতে ভারী বর্ষণের ফলে সেই পানি কিন্তু একটি স্থিতিশীল অবস্থায় আছে এবং পানি কম আমরা এখন এই পর্যায়ে এমনটাই দেখছি। রফ, আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা কক্সবাজারে যেতে চাই আমাদের সহকর্মী মহিবুল্লাহ মহিবের কাছে। মহিব, শুভ সকাল আপনাকে। যেমনটি আসলে বলছিলাম যে আপনার কাছে একটু কক্সবাজারের আজকের অবস্থা জানতে চাই, বৈরী আবহাওয়া সব কিছু মিলিয়ে সেখানকার কি অবস্থা দেখছেন এবং আবহাওয়া অফিস কি বলছে জানতে চাই। আসলে সকাল থেকেই আবারও মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই বৃষ্টিপাত আসলে কখন নাগাদ থামবে সেই প্রশ্ন এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদিও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আরও 2 দিন কক্সবাজার উপর দিয়ে আসলে ঝোড়ো বৃষ্টি হাওয়া বয়ে যেতে পারে। তারও লক্ষ্য করছি আমরা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই ঝোড়ো বৃষ্টি এবং লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রে গেল 4 দিন ধরে কক্সবাজার উপকূলের 6000-এর বেশি জেলে এখন পর্যন্ত আসলে সমুদ্রে যেতে পারছে না। আপনি হয়তো আমার দেখতে পাচ্ছেন যে কক্সবাজার সমুদ্র সৈকত তীব্র উত্তাল অবস্থায় রয়েছে। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর বলছে 3 থেকে 4 সেন্টিমিটার উচ্চতায় সমুদ্রের জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতিতে আসলে কক্সবাজারের যে 2টি নদী বাকখালী এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকালকে রাতেও বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই বৃষ্টি অব্যাহত অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে আসলে যে সমস্ত এলাকায় পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ, সেই এলাকার আদৌ এখন পর্যন্ত আসলে পানি কমার সেই সুযোগটা কেউ দেখেনি এবং ধারাবাহিকভাবে তারা পানি বৃদ্ধির খবর, নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা রাতভর পাচ্ছিলাম। সেই সাথে যারা পানিবন্দী হয়েছে সেখানে ত্রাণ সহায়তার পাশাপাশি সুপেয় পানি এবং রান্না করা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত কক্সবাজার জেলায় পাহাড় ধস এবং অন্যান্য ঘটনায়, বিশেষ করে পাহাড় ধস এবং বানের পানিতে ভেসে যাওয়া, বন্যার পানিতে ডুবে গিয়েই অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। রূপ, সেই পরিস্থিতিতে বলা চলে যে এখন পর্যন্ত পরিস্থিতি আসলে কি ভয়াবহ আকারে দাঁড়িয়েছে কক্সবাজারে সেটি লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে বলেছে গেল
6 দিনে অন্তত 700 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা গতকালকেও কথা বলেছি, আজকেও কথা বলেছি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন যে 648টি আশ্রয় কেন্দ্রে অন্তত 12,000-এর অধিক মানুষ এসছে। বিশেষ করে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলার বেশ কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গতকালকেও চকরিয়ার বড়ইতলী এলাকায় বন্যার পানিতে ডুবে গিয়ে কিন্তু 2 বোনের মৃত্যু হয়েছে, সেই সংবাদ আমরা দিয়েছি। একই সঙ্গে যে সমস্ত এলাকা পানিবন্দী অবস্থায় রয়েছে তাদেরকে আসলে শুকনো খাবার এবং সুপেয় পানির যে সরবরাহ, সেটা গতকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়েছে। রৌফ, আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্র বেশ উত্তাল অবস্থায় রয়েছে। সমুদ্রের আশেপাশে যেই ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে সমুদ্র থেকে উঠে এসেছে এবং স্বাভাবিকের চেয়ে অন্তত 3 থেকে 4 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে সমুদ্রের যে জোয়ারের পানি সেটি। এখানে সিসেফ লাইফগার্ড থেকে শুরু করে, যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে পর্যটকরা নেমে পড়বেন, সেই হিসেবে এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হবে, যার ফলে হচ্ছে তারা সিসেফ লাইফগার্ড ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছে যে বিপজ্জনক যে পতাকা সেটি টাঙিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রৌফ, শুধু সমুদ্র নয়, কক্সবাজার উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে, মাতামুহুরী, বাকখালী এবং তার তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কেও গতকালকে থেকে এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে। গতকাল বিকেল নাগাদ বৃষ্টি থামার পর কিছুটা কমলেও এখনকার পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। রৌফ, পরবর্তী সংবাদে হয়তো আবহাওয়া অধিদপ্তরের আরো খবর বা আবহাওয়ার আরো খবর আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। আলিফ, তো খাগড়াছড়ি কক্সবাজারের খবর জানছিলাম, প্লাবনের খবর, যে বন্যা, জলাবদ্ধতা এবং সেই সঙ্গে পাহাড় ধস, আসলে খুবই খারাপ অবস্থা। এবং সেই সাথে যেমনটি হাওরের কথাও যদি বলি আপনাকে, হাওরেও কিন্তু বাঁধ ভেঙে গেছে এবং সেই জন্য কিন্তু ফসলি জমি সহ নানা ধরনের যে জায়গা জমি রয়েছে সব কিন্তু পানি নিচে তলিয়ে গেছে এবং জনসাধারণের জীবন কিন্তু বিপন্ন মোটামুটি। তো সে খবরাখবর আরো জানবো। দর্শক, পানি বেড়ে প্লাবিত হয়েছে হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঠাঁই নিয়েছে নিরাপদ আশ্রয়ে। পানির নিচে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। টানা বৃষ্টি আর ভারতের ঢলে হু হু করে ঢুকছে পানি। বৃষ্টি কিছুটা কমলেও আশার বাণী নেই আবহাওয়ার। জেলার নদ নদী আর হাওরে বাড়ছে পানি। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন এলাকা। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। আগামী 48 ঘন্টা উজানে ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় নিচু এলাকায় পানির চাপ আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবন ও সম্পদের নিরাপত্তায় জারি করা হয়েছে সতর্কতা। স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দল ব্র্যাগ, আপনারা জানেন ব্র্যাগ 792 জন তারা রেডি করে রেখেছে। ইরা আমাদের জানিয়েছে তারা 300 জন রেডি রেখেছে। রেড ক্রিসেন্ট 80 জন স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রেখেছে। আর পাশাপাশি মেডিকেল টিম 1056টি। অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20 গ্রাম। বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় হবিগঞ্জ মিরপুর আঞ্চলিক সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। আমরা অসহায় পড়ছি, আমরা কই যাইমু। আমরা অনেক মানুষই অনেক ভোগান্তি, ঘরের ভিতরে পানি, রান্না নাই, খাওয়া নাই। গরিব মানুষ, ফেটা হানি নাই, রান্না হয়েছে না, বাড়ি হয়েছে না, বাচ্চা হয়েছে উপাস খাবার। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসত ভিটে ছেড়ে ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 6000 পরিবার। জরুরি পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব এ রাত্রে বৃষ্টিতে অবহিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন যেন এই বন্যা কবলিত মানুষের পাশে ওনার সরকার আছে। মৌলভীবাজারে দুকুল উপচে প্লাবিত মনু নদ। তলিয়ে গেছে সদর ও কুলাউড়া সহ 3 উপজেলার 18টি ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। ভাঙন দেখা দিয়েছে রাজনগর উপজেলায়। নিচু এলাকায় জলাবদ্ধতা। পানিবন্দী অন্তত 40,000 মানুষ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র তাদেরকে
স্থানান্তর করা হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের প্যাকেট এবং চাল এবং বিভিন্ন টাকা তাদেরকে প্রদান করা হচ্ছে। জলাবদ্ধতা ও বানভাসির কবলে মানুষ সংকটে রয়েছেন। জরুরি পরিস্থিতি মোকাবেলায় নগদ অর্থ, শুকনো খাবার সহ সার্বিক সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেশের 5টি নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বৃহস্পতিবারের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আগামী কয়েকদিনের বন্যা পরিস্থিতির বৃষ্টির উপর নির্ভর করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আবহাওয়া অফিস জানিয়েছে রোববার থেকে অবস্থার উন্নতি হবে, আর আপাতত হাওরে বন্যার কোনো আশঙ্কা নেই। টানা 3 দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন এখনও বিপর্যস্ত। কোথাও জলাবদ্ধতা, কোথাও নদীর পানি বাড়ছে। এর মধ্যেই আরও 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার ও শনিবার দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে রোববার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী এইসব জায়গাতেও বৃষ্টি বেড়েছে। আগামী আর 2 দিন বৃষ্টি হবে। সেক্ষেত্রে আগামী 2 দিনের যে বৃষ্টি যে চলমান থাকবে, সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত থাকবে। এটা আমরা আশা করছি যে 12 তারিখে পরে যায়, যখন বৃষ্টি কমে যাবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা উন্নতি হয়ে যাবে। অবিরাম বৃষ্টির প্রভাবে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানিও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর 9টি স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, সুরমা, সোমেশ্বরী ও ছোট ফেনী নদীর কয়েকটি পয়েন্ট সতর্কসীমার কাছাকাছি রয়েছে। এই সাঙ্গু, মাতামুহুরী নদী সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে, বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। সো ওই পানি নিচে যে অন্য কোথাও হিট করে বন্যা হওয়ার আশঙ্কা নেই। সো ওই পানি সরাসরি সাগরে চলে যাবে। হাওরের যে বন্যা, আমরা যেটা প্রাক মৌসুমী বন্যা বলে থেকে ধানের জন্য, ওরকম কোনো বন্যার আশঙ্কা এই মুহূর্তে নেই। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হচ্ছে। শুক্রবার বিকেলে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত থাকায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং সহ স্থানীয়ভাবে বিষয়টি দ্রুত পরীক্ষার্থী ও অভিভাবকদের জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। যাদের রক্তে রক্তাক্ত হয় লাল সবুজের বাংলাদেশ, পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিবাদী সরকার, মাত্র 2 বছরের ব্যবধানে সেই জুলাই যোদ্ধা ও তাদের স্বজনদের দিন কাটছে চরম হতাশায়। তাদেরই একজন রামপুরার মোস্তাফিজুর রহমান, যার মাকে কেড়ে নিয়েছে আততায়ীর বুলেট। মাথায় গুলিবিদ্ধ 8 বছরের ছেলে মুসাকে করেছে জীবন মৃত। জরুরি ভিত্তিতে শিশুটিকে সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজন হলেও তা আমলে নিচ্ছে না মন্ত্রণালয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এনেছে স্টার নিউজ। হাবিবুর রহমান অভির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মীর শাহিন। বুলেটটা ঠিক এই জায়গা দিয়ে ঢুকে এই জায়গা দিয়ে বের হয়ে যায়। গুলি উড়ে গেছে, গুলি কেটে ফেলে দেওয়া লাগছে। চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘোরাচ্ছি, তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার একমাত্রই সন্তান। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও ছোট্ট মুসার জীবন এখন যেন আরো ছোট। জুলাইয়ের ঘাতক বুলেট A4 করে দিয়েছে মুসার মগজ। কৃত্রিম খুলি নিয়ে এভাবে বেঁচে থাকাটা যেন বেঁচে না থাকার মতোই। পাইলট হতে চাইছিল। পাইলট হওয়ার জন্য বলছি বাবা যে ইংলিশে পড়াশোনা করতে হয়। তো তখন বলে যে আমি ইংলিশে পড়াশোনা করবো বাবা, তাও আমি পাইলট হব। কিন্তু হয়তো এই স্বপ্ন আর পূরণ হবে না, কারণ দুনিয়াতে মা মরার পর ও ছাড়া আমার আর কেউ নাই। ওকে নিয়ে আমার দুনিয়া। হারিয়ে গেছে মাঠের শৈশব, পড়ার টেবিলেও জমেছে ধুলো। স্ট্রেচার আর বাবার কোল ছাড়া একেবারে অসহায় মুসা। এক কথায় 8 বছরের উচ্ছ্বাস, উদ্দীপনা আর কৌতূহল এখন পুরোপুরি ঘরবন্দি। ঢাকা মেডিকেলে ওর প্রায় 12টা সার্জারি হয়েছে এবং CMH 7টা প্লাস, এই টোটাল 19টা সার্জারি ওর বাংলাদেশেই হয়েছে।
মুসার বাবা জানান, অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। দেশে ফিরে এখন চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। সেখানকার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন মুসাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেয়ার, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এবছরে বাতিল হয়েছে তা। এখন বাইরে বারবার অ্যাপয়েন্টমেন্ট নিলে যদি আমরা না যাই, তারা থার্ড টাইম তো আর নিবে না। তো গুলি লেগে বাঁচার মতো একমাত্র বাংলাদেশি মানে ওই বেঁচে আছে। আমাদের এই ছোট শিশু মুসার চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘুরাচ্ছে, এই হ্যাসেলটা থেকে আমরা মুক্তি চাই। মুসার বাবার কথা সরকারের দরজায় কড়া নাড়লেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত কোনো জবাব। তার কঠিন বার্তা, বিদেশে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করতে না পারলে তা স্পষ্ট করুক সরকার। মুসার চিকিৎসার জন্য দেশ থেকে বিদেশ থেকে অনেকে সাহায্য করতে যাচ্ছে, কিন্তু যখন আমরা তাদেরকে বলছি তাহলে আপনারা বলে দেন আপনারা পারবেন না, তাহলে আমি তাদেরকে বলি, তারা বলতেছে না আমরা কি বলছি করতে পারবো না, কিন্তু সময় লাগবে, সরকারি কাজ সময় লাগবে। অথচ মন্ত্রীর দপ্তরে এরকম একটি সেন্সিটিভ কাগজ পৌঁছে দিলেও তা পৌঁছায়নি স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে। বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে স্টার নিউজ। আমার নলেজে আসেনি, আমি জাস্ট আফটার অ্যারাইভাল ইন দ্য অফিস আই মাস্ট লুক আফটার ইট। মানে তার হচ্ছে 2 বার অলরেডি সিঙ্গাপুরে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে, একটা শিশু। আমি এখন গিয়ে এটা খবর নেব এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমি কল করবো আপনাকে। যদিও গেল কয়েকদিন মন্ত্রণালয়ের বারান্দায় ঘোরাঘুরির পর এমন আশ্বাসে আর বিশ্বাস খুঁজে পাচ্ছেন না হতভাগ্য এই বাবা। বলছেন চোখের সামনে সন্তানের মৃত্যু হলে আত্মহত্যা করবেন তিনি। সরকার তরফে থেকে ওর চিকিৎসা না করাতে পারে, ব্যর্থ হয়, আমাদের বলে দিক আমরা পারবো না, তাহলে আমরা অন্য পথ বেছে নিই। তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না, আমার একমাত্রই সন্তান। বিষয়টির বিস্তারিত জানতে গন্তব্য এবার সচিবালয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই যুগ্ম সচিবের রুমে, যার কাছে কাগজ দিয়ে এসেছিলেন মুসার বাবা, তবে তার সাক্ষাৎ পাওয়া যায়নি। 24-এর 24 মাস পেরিয়েছে, বদলেছে প্রেক্ষাপট। যাদের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে আজ নতুন বাংলাদেশ, সেই কাঁধগুলো হারিয়েছে শক্তি, হয়েছে নতজানু। কিন্তু কেন? এদিকে কোনো ষড়যন্ত্র নাকি রাষ্ট্রীয় উদাসীনতা? হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। সকালের শুরুটা অনেকেই করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে, এবং সেখানে কি কি শিরোনাম রয়েছে সেগুলোর খবর দেখতে দেখতে। তো দর্শকদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে গুড মর্নিং বাংলাদেশে আমরা প্রতিদিনই যে কাজটি করে থাকি সেটি হলো দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেই দৈনিকগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম রয়েছে সেগুলো আসলে দর্শকদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রথম যে পত্রিকা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে দেশে সন্তান জন্মদানের হার বেড়েছে। অর্থাৎ এই জায়গায় বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে একটি প্রতিবেদন করা হয়েছে, এবং যেই প্রতিবেদনে দেখানো হয়েছে যে 1 দশকের বেশি সময় ধরে আসলে যে ধরনের প্রক্রিয়া চলে আসছিল, জন্ম নিয়ন্ত্রণ সহ নানাভাবে আসলে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া চলছিল, সাম্প্রতিক সময়ে এসে সেটা কিন্তু কিছুটা মুখ থুবড়ে পড়েছে। যেমনটি আসলে এখানে একটি তথ্য উপস্থাপন করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে আগে প্রতি 10 জন মায়ের মাঝে 10 জন মা আসলে জন্ম দিতেন 23 জন সন্তান, সেখানে সেটি আসলে 1 জন বেড়ে প্রতি 10 জন মা এখন 24 জন সন্তান জন্ম দিচ্ছেন। তবে সংখ্যাটি 1 জন হলেও সেই ব্যাপারটি কিন্তু আসলে বেশ শঙ্কাজনক, এবং তার প্রভাব আসলে জনসংখ্যার ক্ষেত্রে কেমন পড়বে সেখানে একটি তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা 2026 সাল, অর্থাৎ এই মুহূর্তে সরকারি হিসেব অনুযায়ী যেমনটি আসলে দেখানো হচ্ছে 17.93 কোটি, অর্থাৎ 17 কোটি 93 লাখ। তবে সেটি 2036 সাল, অর্থাৎ আগামী 10 বছরের মধ্যে 19 কোটি 90 লাখ, অর্থাৎ প্রায় 20 কোটির কাছাকাছি চলে যাবে, এমনটি কিন্তু সংখ্যার কথা জানানো হয়েছে। এবং সেই জায়গায় আসলে ফার্টিলিটি রেট কিংবা যেটি আসলে সন্তান জন্মদানের হার, যেটিকে আসলে বলা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট বা TFR, সেটি কিন্তু গত কয়েক দশকে আসলে 1975 থেকে শুরু করে যেটি 6.3 ছিল সেটি আস্তে আস্তে কমছিল, এবং কমার সেই মাত্রাটি 6.3, 5.1, 4.3 হয়ে 2011 থেকে 2022 এসে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে অর্থাৎ 2.3 এসে স্থিতিশীল হয়ে যায়। সেটি এই 2025 সালে এসে কিন্তু আবার বাড়তে শুরু করেছে, দেখানো হচ্ছে 2.4। এটি একটি সংখ্যার জায়গা। সেই সঙ্গে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার দেখানো হয়েছে এখানে, অর্থাৎ 1974 থেকে শুরু করে 1974, 1981 প্রতি ক্ষেত্রে আসলে জনসংখ্যা বৃদ্ধির যে হারটি ছিল 1981-তে যেটি ছিল সর্বোচ্চ অর্থাৎ 2.88, সেটি কিন্তু 91 সাল থেকে শুরু করে আবার কমতে শুরু করেছিল 2.01, 1.58, 1.47 করে 2022 এসে 1.22 হয়ে দাঁড়িয়েছিল। তবে সেটি এইভাবে যদি ফার্টিলিটি রেট বাড়তে থাকে আসলে জনসংখ্যা বৃদ্ধির হারও সেই জায়গায় সংখ্যা একটি জায়গা থেকে যায়, এবং সেখানে বেড়ে যাওয়ার কিন্তু একটি সংখ্যা থেকে যায়। সেই সঙ্গে এখানে বেশ কিছু তথ্য দেওয়া
দেখানো হয়েছে, যেখানে হচ্ছে বিপুল জনসংখ্যা সংকট সব ক্ষেত্রে, অর্থাৎ জনসংখ্যা যেরকম একদিকে জনশক্তিতে পরিণত হতে পারে, তবে তার পাশাপাশি কিন্তু সেটি একটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতে পারে যদি আসলে সেটিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা না যায়। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় এখানে জড়িত, সেই বিষয়গুলো নিয়ে এখানে একটি প্রতিবেদনে বলা হয়েছে। তার পাশাপাশি আসলে তরুণ জনগোষ্ঠী যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন, সেটি নিয়েও কিন্তু জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সেখানে একটি প্রভাব পড়তে পারে, সে ব্যাপারটি এখানে বলা হয়েছে। তো মোটামুটি বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে এই একটি প্রতিবেদন করা হয়েছিল, যার শিরোনাম সহ বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সেই সঙ্গে আরও একটি বিষয় এখানে দেখানো হয়েছে, সেটি হচ্ছে আপনারা জেনে থাকবেন যে যুক্তরাজ্য ভিত্তিক যে বার্তা সংস্থা রয়েছে রয়টার্স, সেই রয়টার্সকে কিন্তু অর্থাৎ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া যে শেখ হাসিনা, তিনি কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছেন ফোন আলাপের মাধ্যমে, এবং সেই সাক্ষাৎকারে তিনি একটি কথা বলেছেন বা একটি ঘটনা জানিয়েছেন। সেটি হচ্ছে যে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরতে পারেন, এবং সেই সঙ্গে তিনি আওয়ামী লীগের পলাতক যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদেরকে আসলে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। তবে সেই জায়গায় আসলে একটি প্রতিবেদন, সেটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, যে প্রতিবেদন আবার বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার এই যে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, সেটি আসলে কতটা বাস্তব, সেটিকে আসলে তিনি দেশে ফিরবেন নাকি তিনি কেবলমাত্র দেশে থাকা যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে চাঙ্গা করতে এই ধরনের কথা বলছেন, ফাঁকা বুলি ছুটছেন, এমন প্রশ্ন কিন্তু রয়েছে। এবং সেই জায়গায় আসলে বাংলাদেশের অভ্যন্তরে আসলে জনগণের প্রতিক্রিয়া কি হয় সেটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে। এবং তার পাশাপাশি যেমনটি আসলে বলা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে এবং সরকারের পাশাপাশি বিরোধী দল যারা রয়েছে, অর্থাৎ সর্বোপরি সকল রাজনৈতিক দলের মনোভাব কিন্তু এই জায়গায় মোটামুটি তারা একই সুরে কথা বলেছেন। তারা সকলেই যেমনটি বলেছেন, তারা বলেছেন যে শেখ হাসিনা অর্থাৎ তিনি যদি ফিরে আসেন, তাকে ফেরানো হয়, সেটি আসলে বিচারের মুখোমুখি হতে হবে তাকে, এবং বিচারের মুখোমুখি হতেই তাকে দেশে ফিরতে হবে। যেমনটি আসলে এনসিপির পক্ষ থেকে আরও এক ধাপ এগিয়ে বলা হয়েছে যে তাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে, অর্থাৎ তিনি দেশে ফিরবেন তার আগে তাকে দেশে ফিরিয়ে এনে, অর্থাৎ ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মধ্য দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, তার বিচার কার্যকর করতে হবে, এমন দাবি কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ সর্বোপরি এই যে শেখ হাসিনার যে ঘোষণা এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আসলে দেশের প্রতিক্রিয়া সহ তার দেশে ফেরার যে প্রক্রিয়া, সেটি আসলে কতখানি বাস্তবসম্মত, সেই বিষয়গুলো নিয়ে এখানে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আসলে আপনারা জেনে থাকবেন পার্বত্য চট্টগ্রামের খবরাখবর আপনাদের জানাচ্ছিলাম, যেখানে কিন্তু পার্বত্য অঞ্চলগুলোতে যে বন্যা এবং জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিয়ে নানা খবর আমরা জানাচ্ছিলাম। সেখানে সেই খবরাখবরগুলো নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে, যার শিরোনাম করা হয়েছে বন্যায় 4 শিশুর মৃত্যু, খাওয়ার পানির সংকট। অর্থাৎ যেমনটি আসলে আমরা খবরে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, সেই খবরগুলো এখানে রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় পানিবন্দী হয়ে আছেন লাখো মানুষ, এবং এই জায়গায় কিন্তু পর্যটকদের যে আটকা পড়ে থাকা কিংবা তাদের যে ভ্রমণে নিষেধাজ্ঞা, সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে এবং খবরাখবর জানানো হয়েছে। সেই সঙ্গে আসলে এই যে ভারী বর্ষণ এবং সেই ভারী বর্ষণের কারণে যে অস্থিতিশীল একটি পরিবেশ সেখানে তৈরি হয়েছে, সেই খবরাখবরগুলো কিন্তু এখানে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে আরেকটি প্রতিবেদন, যার শিরোনাম করা হয়েছে দেশে হামে মৃত্যু 750 ছুঁয়েছে। অর্থাৎ এই জায়গায় 657 জনের কিন্তু হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এবং 97 জনের আসলে সেখানে সরাসরি হাম শনাক্ত হওয়ার পরে তাদের মৃত্যু হয়েছে, এমন কিন্তু সরকারি তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। এবং সেই জায়গায় আসলে নতুন করে হাম আক্রান্তের সংখ্যা যেমনটি আসলে শঙ্কার জায়গায়, সেই সঙ্গে এই ব্যাপারগুলোতে আসলে পরবর্তীতে টিকা প্রদানের পরও যে হাম নিয়ন্ত্রণে আসেনি, সেই বিষয়গুলোও কিন্তু এখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে পাশেই দেখা যাচ্ছে সুন্দরবনের একটি খবর, যেখানে আসলে আহত বাঘিনী, অর্থাৎ কিছুদিন আগে যাকে অবমুক্ত করা হয়েছিল, এবং সেই বাঘিনীটি এখন সুস্থ অবস্থায় রয়েছে এবং ছাড়া হচ্ছে বনে, এবং টিকে থাকা নিয়ে প্রশ্ন, অর্থাৎ তার এই যে সুস্থতার পরে সেই বাঘিনীটি আসলে বনের পরিবেশে কিভাবে টিকে থাকবে, সেটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে এখানে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপ চলছে, স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বকাপের খবরাখবর এখানে উঠে আসবে। সেখানে শিরোনাম করা হয়েছে গত রাতের যে ম্যাচটি চলে গেল, অর্থাৎ স্পেন বনাম বেলজিয়াম ম্যাচ নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে, যেমনটি আসলে 16 বছর পর সেমিতে স্পেন, অর্থাৎ সেই 2010-এ বিশ্বকাপ জেতার পর থেকে কিন্তু 2011-তে 2014-তে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় স্পেন, এবং তার পরবর্তীতে কখনোই কিন্তু তারা আসলে সেমি পর্যন্ত উঠে আসতে পারেনি। অর্থাৎ সেই 2010-এর পর এই প্রথম আসলে 16 বছরে প্রথমবারের মতো আসলে তারা সেমিতে উঠে এসেছে, সেই খবরটি এখানে রয়েছে। সেই সঙ্গে আসলে মেসিদের যে সামনের ম্যাচ, অর্থাৎ আর্জেন্টিনার যে সামনের ম্যাচ সুইজারল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হবে, সেই খবরটিও কিন্তু এখানে প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে, মেসিদের সামনে সুইস দুর্গ। অর্থাৎ সুইজারল্যান্ডের যে শক্তিমত্তার জায়গাগুলো, সেগুলোকে আসলে আর্জেন্টিনা কিভাবে মোকাবেলা করবে, সেই খবরাখবরগুলো এখানে প্রতিবেদনে কিন্তু তুলে আনা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের খবরাখবর আপনাদের দেখাতে চাই, সেখানে প্রথম পাতায় কি কি শিরোনাম রয়েছে আপনাদের জানিয়ে দেব। প্রথম পাতার প্রথম যে শিরোনামটি, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলে যে বন্যা পরিস্থিতি, সেটি আসলে
আসলে প্রতিবেদন করা হয়েছে এবং শিরোনাম করা হয়েছে চট্টগ্রাম সহ 5 জেলায় দুর্যোগ, সুপেয় পানির সংকট। অর্থাৎ দেশের যে 5টি নদী রয়েছে সেই 5টি নদীর খবরাখবরও কিন্তু পাশেই দেখা যাচ্ছে যে 5 নদীর পানি এখনো বিপদসীমার উপরে। অর্থাৎ এই 5টি নদীর পানি বিপদসীমার উপরে যেমন এক ধরনের বন্যা পরিস্থিতির জন্য দায়ী, ঠিক একইভাবে ভারী বর্ষণ, সেই বর্ষণেও কিন্তু বন্যা পরিস্থিতি অনেকাংশে বেড়ে যাচ্ছে। এবং সেখানে যেমনটি বলা হয়েছে যে কিছু খবরাখবর দেখানো হয়েছে যেটি আমরা স্টার নিউজের পর্দায় আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এই বন্যা পরিস্থিতি কিংবা পরিবেশগত যে বিপর্যয় বা দুর্যোগ, সেই দুর্যোগের কারণে কিন্তু চট্টগ্রামের বোর্ডের যে এইচএসসি ও সমমানের পরীক্ষা সেটি স্থগিত করা হয়েছে আজকের পরীক্ষাটি। এবং সেই সঙ্গে আসলে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। আশ্রয় কেন্দ্রে 30,000 মানুষ স্থান নিয়েছে, আশ্রয় নিয়েছে এবং 7 উপজেলায় কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে এই জনগণের দুর্ভোগ কমানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মোটামুটি এই খবরাখবরগুলো উঠে এসেছে এই শিরোনামে। পাশাপাশি 5 নদীর পানি যে বিপদসীমার উপরে যেমনটি আসলে বলছিলাম, সেখানে যে খবরাখবরগুলো রয়েছে সেটি হচ্ছে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব এবং উজানের বৃষ্টির দিকে নজর দেওয়া হয়েছে। এবং ঢাকায়ও যে জলাবদ্ধতা বেড়েছে, অর্থাৎ গত কয়েকদিনের বৃষ্টিতে গতকালকেও কিন্তু দেখা গেছে ঢাকার বেশ কিছু অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সড়কে যানজট তৈরি হয়েছিল সেই জলাবদ্ধতার কারণে। সেই খবরাখবরগুলোও কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে একটি প্রতিবেদন নিচে দেখা যাচ্ছে যেখানে আসলে দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে খবর করা হয়েছে। অর্থাৎ পরিমার্জন হচ্ছে 133 পাঠ্য বই, 2 শ্রেণীতে 4 নতুন বই। অর্থাৎ এখানে পাঠ্যপুস্তকের যে পরিমার্জন, সংশোধন, সেগুলো নিয়ে নানা খবরাখবর রয়েছে, সেগুলো এখানে দেখানো হচ্ছিল। পাশাপাশি আন্তর্জাতিক একটি প্রসঙ্গ এখানে উঠে এসেছে, যেমনটি আসলে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যে যুদ্ধবিরতির যে চুক্তি ছিল ট্রাম্পের ঘোষণার পর, সেটি ট্রাম্প ঘোষণা করেছিলেন যে সেটি সমাপ্ত হয়েছে। তবে দুপক্ষের হামলা বন্ধে এখনো যে কূটনৈতিক তৎপরতা চলছে এবং আলোচনার দরজা যে এখনো বন্ধ হয়ে যায়নি, সেটিও কিন্তু আবার ট্রাম্প জানিয়েছিলেন। তো সেই খবরটি এখানে আসলে প্রতিবেদনে রয়েছে। পাশেই দেখা যাচ্ছে অবসরে পাঠানো দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদেরও পদোন্নতি, অর্থাৎ যুগ্ম সচিব পদে যে পদোন্নতি, সেটি নিয়ে আসলে প্রশ্ন তুলে একটি প্রতিবেদন কিন্তু এখানে করা হয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবরাখবর এখানে রয়েছে, যেমনটি আসলে প্রথম আলোতেও দেখানো হচ্ছিল যে স্পেনের যে জয়, স্পেনের যেমনটি আসলে এখানে শিরোনাম করা হয়েছে বেলজিয়ামকে হারিয়ে স্প্যানিশ টিকি টাকার জয়। অর্থাৎ টিকি টাকার জয় বলতে আপনারা দেখে থাকবেন গতকালকের খেলা, যদি আপনারা খোঁজ খবর নিয়ে রাখেন কিংবা খেলা যদি দেখে থাকেন, তাহলে সেখানে স্পেন কিন্তু তাদের যেই সুদর্শন আসলে পাসিং, সেই পাসিংকে পুঁজি করেই কিন্তু তারা আসলে ম্যাচ বের করে এনেছে। সেজন্য এটিকে বলা হচ্ছে টিকি টাকার জয়। সেই খবরটি এখানে রয়েছে শিরোনামে। পাশাপাশি দেখা যাচ্ছে আগামীকালকের যে ম্যাচ আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, সেটি নিয়ে 2টি খবর প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে কুলিয়ে ওঠা কঠিন শিরোনামে সাবিনা খাতুন, জাতীয় নারী দলের ফুটবলার, তার একটি মতামত এখানে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে আরেকটি প্রতিবেদন, যেখানে বাঁকা চোখের জবাব মাঠে দিতে চান মেসিরা। অর্থাৎ আর্জেন্টিনার জয়, অর্থাৎ কঠিন করে ম্যাচ জিতে আনা, যেমনটি আসলে বলা হচ্ছিল সহজ প্রশ্নে কঠিন উত্তর দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচ বের করে আনতে হচ্ছে। সেই খবরের পর কিন্তু দেশের আসলে বহির্বিশ্বে যতটা না, বাংলাদেশে তার চেয়ে বেশি আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব চলছে যে ফিফা আসলে আর্জেন্টিনাকে সহায়তা করছে কিনা, এমন প্রশ্ন কিন্তু রয়েছে। তো সেই প্রশ্নের আসলে জবাব মাঠের পারফরমেন্সেই দিতে চান মেসিরা, সেই খবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের দিকে তাকাই, সেখানে প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিব। ঘুরে ফিরে কিন্তু সেই একই খবরাখবরগুলো ফিরে আসছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে দুর্যোগ, সেই দুর্যোগের খবর এখানে রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় 10 পদক্ষেপ, প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণাটিও কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে। একই সঙ্গে প্রথম আলোতে আমরা দেখাচ্ছিলাম যে রয়টার্সকে সাক্ষাৎকারে শেখ হাসিনা যেমনটি বলেছেন যে তিনি আসলে ফিরে আসতে চান। তবে সেই খবরের প্রতিক্রিয়া হিসেবে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যে মোটামুটি একই সুরে কথা বলেছেন, সেটি আসলে এখানে দেখানো হয়েছে। যেমনটি আসলে রিজভির পক্ষ থেকে বলা হয়েছে, রুহুল কবির রিজভি, তিনি বলেছেন যেমনটি আসলে যে অপরাধের বিচার হবে এবং আদালত তার সিদ্ধান্ত নেবে। এবং একই সঙ্গে জামাতের পক্ষ থেকে হামিদুর রহমানের ঘোষণা এসেছে যে গণহত্যাকারীকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে, এমন ঘোষণা তিনি দিয়েছেন। এবং এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তো মোটামুটি এই প্রতিক্রিয়াগুলো শিরোনাম করা হয়েছে। এবং আরেকটি খবর পাশে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ বেশ কিছুদিন ধরেই কিন্তু যেমনটি আসলে শেখ হাসিনা পলাতক হওয়ার পর থেকে, পালিয়ে যাওয়ার পর থেকে তিনি নানা ধরনের ফাঁকা বুলি ছুড়ে আসছেন, যার প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আসলে সহিংসতার খবরাখবর পাওয়া গেছে। এবং তারপর থেকে কিন্তু আদালতের একটি নির্দেশনা জারি করা হয়েছে যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি যে পলাতক রয়েছেন, এই পলাতক অবস্থায় তিনি যে ঘোষণাগুলো বিভিন্ন গণমাধ্যমে দিচ্ছেন, সেগুলো আসলে দেশীয় গণমাধ্যম, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়াতে কিভাবে প্রচার করা যাবে বা করা হবে কিনা, সে ব্যাপারে যে নির্দেশনাগুলো রয়েছে আদালতের, সেই নির্দেশনা মেনে চলার ব্যাপারে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুর্যোগের খবরাখবর রয়েছে এবং ফুটবল বিশ্বকাপের খবরও কিন্তু দৈনিক যুগান্তরে রয়েছে, যেমনটি আসলে অন্যান্য পত্রিকাগুলোতে আমরা বলছিলাম। দৈনিক আমার দেশের দিকে যদি তাকাই, সেখানে আসলে প্রথম পাতায় যে শিরোনাম করা হয়েছে, স্বাভাবিকভাবেই চট্টগ্রাম অঞ্চলের যে দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, সেই খবরাখবরটি রয়েছে।
রয়েছে এবং শিরোনাম করা হয়েছে বর্ষায় বিপর্যস্ত দেশ। চট্টগ্রামের 10 উপজেলার বন্যা পরিস্থিতির খবরাখবর এখানে রয়েছে। সাতকানিয়া বাঁশখালীর 80% যে প্লাবিত হয়ে গেছে সেই খবরও কিন্তু এখানে রয়েছে। একই সঙ্গে 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম মানবিক সংকটে রয়েছে, সেই খবরও কিন্তু এখানে উঠে এসেছে এই শিরোনামটিতে। পাশাপাশি আরও যে খবরাখবরগুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে বিএসএফ এর বুলেটে চোখ হারিয়ে অনিশ্চিত জীবন, অর্থাৎ সীমান্তের একটি খবর এখানে রয়েছে। এবং এই আবহাওয়ার প্রসঙ্গে আরেকটি বিশেষজ্ঞদের মতামত তুলে ধরে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে এমন আবহাওয়া দেখা যায়নি 4 দশকেও, সেই খবরটি এখানে রয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর দেখা যাচ্ছে, যেখানে আসলে গত ম্যাচে এমবাপ্পের গোলে 8 গোল হয়েছে এমবাপ্পের গোল সংখ্যা এবং মেসির সমান চলে এসেছেন তিনি। তবে এখানে জানিয়ে রাখা ভালো, মেসি কিন্তু এখন পর্যন্ত এমবাপ্পের চেয়ে 1 ম্যাচ কম খেলেছেন, অর্থাৎ আগামী দিন ম্যাচ খেললে দুজনের ম্যাচ সমান হবে এবং সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তাদের আশা তো থাকবেই যে মেসি সেখানে গোল করে আবারও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। এর পাশাপাশি গাজা ইস্যুতে খবরাখবর রয়েছে। গাজা ইস্যুতে ক্ষমা চাইলে যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, অর্থাৎ সামনে যে নির্বাচন রয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর থেকে সেই নির্বাচনের খবরাখবরে কিন্তু অ্যান্ডি বার্নহামের খবরাখবর উঠে আসছে এবং তিনি নানাভাবে আসলে জনসমর্থন আদায় করার জন্য নানা ধরনের কথাবার্তা বলছেন এবং সেই খবরাখবরগুলো কিন্তু এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে 5 বছরেও রাশিয়া থেকে হেলিকপ্টার পায়নি পুলিশ, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যেমনটি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং রাশিয়াকে টাকাও দিয়ে দেওয়া হয়েছিল হেলিকপ্টারের জন্য, যেমনটি আসলে বলা হয়েছে পরিশোধ করা হয় 300 কোটি টাকা। সেই 300 কোটি টাকার বিনিময়ে যে হেলিকপ্টারগুলো পাওয়ার কথা সেটি যেমন একদিকে পাওয়া যায়নি এবং সেই টাকাগুলো ফিরিয়ে আনতেও কিন্তু তৎপরতা দেখা যায়নি। তো সেই ব্যাপারে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে এবং এমনটি বলা হয়েছে যে অর্থ ফেরত চেয়ে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় হেলিকপ্টার পাওয়ার আশাও কিন্তু ক্ষীণ, সেই খবরটিও এখানে প্রতিবেদনের শুরুতে রয়েছে। এবং পাশাপাশি আরেকটি খবর উঠে এসেছে, সেটা হচ্ছে হাসপাতাল ক্লিনিক অর্থাৎ স্বাস্থ্য খাতে যে অনিয়ম, সেই অনিয়মে সিলগালা তদবিরে ফের চালু, অর্থাৎ স্বাস্থ্য খাতে নানা ধরনের অনিয়মের খবর এখানে তুলে ধরে বলা হয়েছে যে এই অনিয়মগুলো ধরা পড়লে সেই সমস্ত স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে যেমন আসলে সিলগালা করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, তবে তদবিরের পর কিন্তু আবার সেই প্রতিষ্ঠানগুলো খুলে যায় এবং সাইনবোর্ডে ঝুলছে বিশেষজ্ঞের নাম, ভেতরে আসলে একজনও নেই, অর্থাৎ নানা অনিয়মের খবরাখবর কিন্তু এখানে উঠে এসেছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি সংক্ষেপে, সেখানে আসলে যেমনটি দেখা যাচ্ছে কন্ট্রাসেপটিভ ক্রাঞ্চ থ্রেটেন্স ডিকেডস অফ ফ্যামিলি প্ল্যানিং গেইনস, অর্থাৎ যেমনটি আসলে দৈনিক প্রথম আলো সহ আরও কয়েকটি পত্রিকাতে দেখা যাচ্ছিল যে জনসংখ্যা দিবসকে সামনে রেখে বেশ কিছু প্রতিবেদন রয়েছে এবং সেই প্রতিবেদনগুলোতে যেমনটি আসলে বলা হয়েছে যে জন্ম নিয়ন্ত্রণের যে সামগ্রী, সেই সামগ্রীগুলোর সংকট, যেমনটি আমরা স্টার নিউজের খবরে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, সেই সংকটের কারণে কিন্তু জনসংখ্যা একটি বৃদ্ধি এবং বৃদ্ধির হার আসলে হুমকির মুখে পড়তে যাচ্ছে। এমনটি আসলে এই প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে যে গত ডিকেডস জুড়ে, অর্থাৎ গত দশক জুড়ে আসলে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে অর্জনগুলো, সেগুলো আসলে এই সাম্প্রতিক সময়ে এসে যে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে, সেই খবরগুলো কিন্তু এখানে প্রতিবেদনে বলা হয়েছে। সেই সঙ্গে আসলে আরেকটি খবর দেখা যাচ্ছে, সেটি হচ্ছে নেতানিয়াহু সান ড্রপস সান নেম ওভার ফার্দার টক্সিক ইমেজ, অর্থাৎ নেতানিয়াহুর যে ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে এই ইসরায়েল এবং ইরানের মাঝে যে সংঘাত, পাশাপাশি গাজা ইস্যু, সব কিছু মিলিয়ে আসলে বৈশ্বিকভাবে নেতানিয়াহুকে গণহত্যাকারী আখ্যা দেওয়া হচ্ছে এবং জাতিসংঘ সহ নানা জায়গা থেকে কিন্তু সেখানে আসলে তার বিরুদ্ধে যে খবরাখবরগুলো বা তথ্য সেগুলো সামনে চলে আসছে এবং এই জায়গায় তার যে ইমেজ নষ্ট হচ্ছে, সেই ইমেজ নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু নেতানিয়াহুর ছেলে, তিনি আসলে তার নাম থেকে এই নেতানিয়াহু যে সারনাম, অর্থাৎ নেতানিয়াহুর সন্তান, সেই পরিচয় তিনি আসলে মুছে ফেলার চেষ্টা কিন্তু তিনি করছেন, এমন খবরাখবর কিন্তু উঠে আসছে। সেই সঙ্গে আসলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে সংঘাত, সেই সংঘাতকে ঘিরে একটি শিরোনাম করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ট্রাম্প অ্যাগ্রিজ টু মোর ইরান টক্স, ইজিপ্ট কাতার কল ফর রিস্টার্ট, অর্থাৎ মিশর এবং কাতারের যে মধ্যস্থতা, সেই মধ্যস্থতায় কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে শান্তি আলোচনার দুয়ার এখনো খোলা আছে, এমনটি বলা হচ্ছে। যদিও দুই দেশ কিন্তু পাল্টাপাল্টি একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের 80টি সামরিক স্থাপনা লক্ষ্য করে যেমন হামলা চলেছে, ঠিক একইভাবে 85টি স্থান লক্ষ্য করে ইরানও কিন্তু পাল্টা হামলা চালিয়েছে, এমন খবরাখবর কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে আসলে নাহিদ ইসলামের একটি কথা তুলে ধরে এখানে শিরোনাম করা হয়েছে, যেমনটি আসলে আমরা অন্যান্য পত্রিকায় বলছিলাম যে এনসিপি ডিমান্ডস ডিপ্লোম্যাটিক স্টেপস টু ব্রিং ব্যাক হাসিনা, অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য যে কূটনৈতিক তৎপরতা আলোচনা দরকার, সেই ব্যাপারে নাহিদ ইসলাম জোর দিয়েছে, সেটি আসলে শিরোনাম করা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ ফুটবল চলছে, সেই বিশ্বকাপের ফুটবলের খবরও কিন্তু অন্যান্য পত্রিকার মতো
এই দ্য নিউ এজ পত্রিকায় উঠে এসেছে। তো মোটামুটি এই খবরাখবরগুলোই আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। দৈনিক পত্রিকায় যে খবরাখবরগুলো ছিল বারবার ঘুরে ফিরে কিন্তু সেই একই খবরাখবরগুলো দেখানো হয়েছে, অর্থাৎ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর, যুক্তরাষ্ট্র ইরানের মাঝে আলোচনা এবং আজ জনসংখ্যা দিবসকে সামনে রেখে কিন্তু বাংলাদেশের যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটি নিয়ে আসলে দুটি পত্রিকায় বিশেষ প্রতিবেদন করা হয়েছে। সেই খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দিচ্ছিলাম। আদালতের রায় অনুযায়ী ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার মতে শেখ হাসিনা দেশে ফিরলে কেবলমাত্র রায় কার্যকরের জন্যই ফিরবেন। বলেন তার ফাঁসি কার্যকর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। শুক্রবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন না বলেও তিনি পালিয়েছেন। এবারও আসার কথা বলে মিথ্যাচার করছেন। তিনি যেটা বলেন সেটা করেন না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে নিহতদের অর্থ প্রদান অনুষ্ঠানে আমিরে কথা বলেন। সংসদে শুনেছি যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আমি দেখি নাই কিছু। তিনি তো বলছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না, তিনি গিয়েছেন কিনা? গিয়েছেন তো, এখন তিনি বলতেছেন আসবেন, তিনি আসবেন না। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে নাটোর ও নোয়াখালীতে পদযাত্রা এবং সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে নাটোরে কর্মসূচিতে অংশ নিয়েছে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, ন্যায় ও ইনসাফের লড়াই চলতে থাকলে 5 বছর পর এনসিপির সঙ্গে কয়েক কোটি মানুষ থাকবে। আর নোয়াখালীতে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির পদযাত্রায় অংশ নেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, তরুণ প্রজন্ম সংসদে বাংলার জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে। এর আগে পদযাত্রায় অংশ নেন তারা। ছিলেন হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা দেশটাকে সুপথে পরিচালিত করতে পারবেন, আপনারা সংস্কার করতে পারবেন এই জনগণের বিপক্ষে গিয়ে, তাহলে আপনারা ভুল ভাবছেন। তরুণ প্রজন্ম সংসদে বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে। দর্শক, ঘড়িতে সময় 7:58। আমাদের সংবাদের এই পর্যায়ে আবহাওয়া এবং ট্রাফিকের খবরাখবর জানাবেন আমাদের সহকর্মী আলিফ, আছেন অন্য স্টুডিওতে। আলিফের সাথে যুক্ত হচ্ছে। আলিফ, ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন যে ঘড়ি কাটায় প্রায় 8টা বাজতে চলেছে এবং আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন, শনিবার, এবং এই ছুটির দিনে অনেকেই হয়তো বাইরে বের হওয়ার পরিকল্পনা করে থাকেন নিজের মতো করে সময় কাটানোর জন্য, এবং সেই ক্ষেত্রে আসলে আবহাওয়া এবং সড়কের যে যানজটের চিত্র সেই খবরাখবরগুলো জেনে দিনের পরিকল্পনা সাজালে অনেকাংশে দিনটা কাটানো সহজ হয়ে যায় দর্শকদের। আর দর্শকদের সেই কাজকে সহজ করে দিতে প্রতিদিনের মতো আজও আমরা জানানোর চেষ্টা করবো আবহাওয়া এবং সড়কের যানজটের চিত্রের সবশেষ খবরাখবর। এবং সেই ধারাবাহিকতায় আমরা প্রথম যে কাজটি করে থাকি সেটি হচ্ছে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন শহরে আসলে বায়ুমান কেমন রয়েছে সেটি আসলে জানানোর চেষ্টা করি। সেই জায়গায় সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir-এর সূচক অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করি যে ঠিক কোথায় কোথায় আসলে বায়ুর মান কেমন রয়েছে সেই খবরগুলো। আজ দেখা যাচ্ছে এই মুহূর্তে বিশুদ্ধ বায়ুর তালিকায় আসলে শীর্ষস্থান ধরে রেখেছে নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড এবং এরপরই রয়েছে যুক্তরাষ্ট্রের শহর সান ফ্রান্সিসকো। তাদের বায়ুমান হচ্ছে 14 আর 17। যেমনটি আসলে বলছিলাম যে এই যে বায়ুমান সূচক, সেই বায়ুমান সূচকে কিন্তু 0 থেকে 50-এর মাঝে থাকলে বায়ুমানকে ধরে নেওয়া হয় বেশ ভালো এবং খুবই ভালো অবস্থানে রয়েছে। তার মানে নিউজিল্যান্ডের এই শহর অকল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর অবস্থাও বেশ ভালো। একই বায়ুমান সূচক নিয়ে কিন্তু পরপর আরও দুটি শহর, অর্থাৎ জাপানের শহর কোব এবং আয়ারল্যান্ডের শহর ডাবলিন, তারাও কিন্তু
17 বায়ুমান নিয়ে পরপর আসলে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। যেমনটি আসলে আমরা প্রতিদিন দেখে থাকি, অস্ট্রেলিয়া শহর সিডনি, মেলবোর্ন এবং ক্যানবেরা এই শহরগুলোকে কিন্তু আমরা প্রায় শীর্ষস্থানে দেখে থাকি, তবে আজ কিন্তু তাদের আসলে শীর্ষ 10-এর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে আসলে ঠিক পঞ্চম স্থানে রয়েছে কানাডার শহর ভ্যানকুভার, তাদের বায়ুমান 19। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সিয়াটল রয়েছে 22 এবং বুলগেরিয়ার সোফিয়া রয়েছে 22 একই বায়ুমান সূচক নিয়ে, এবং একই বায়ুমান সূচক নিয়ে উলানবাতার অর্থাৎ মঙ্গোলিয়া শহর রয়েছে ঠিক তার পরের স্থানে অর্থাৎ 8ম স্থানে। সেই সঙ্গে জাপানের ওসাকারও কিন্তু বায়ুমান সূচক 22 দেখা যাচ্ছে, তারা রয়েছে 9ম স্থানে, এবং জার্মানির বার্লিন রয়েছে ঠিক 10 নম্বর স্থানে, তাদের বায়ুমান সূচক হচ্ছে 23। মোটামুটি শীর্ষ 10টি শহরের কথা যে বললাম, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার যে শহরগুলোর কথা বলছিলাম যে তাদেরকে প্রতিদিন সাধারণত শীর্ষ 10-এ খুঁজে পাওয়া যায়, তাদেরকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউক্রেনের কিয়েভ এবং ডেনমার্কের কোপেনহেগেন রয়েছে 11-12 নম্বর স্থানে। মোটামুটি তাদেরও বায়ুমান সূচক বেশ কাছাকাছি 24-25, অর্থাৎ সকলেরই কিন্তু বায়ুমান সূচক দেখা যাচ্ছে 50-এর নিচে, অর্থাৎ বেশ ভালো বায়ুমান সেখানে বিরাজ করছে। এ পর্যায়ে যদি আমরা ঢাকার অবস্থান খুঁজে পেতে চাই, ঢাকার অবস্থান খুঁজতে গেলে গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকার অবস্থান ভালো চলছিল, অর্থাৎ দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান বেশ নিচের দিকে ছিল, অর্থাৎ নিচের দিকে বলতে শীর্ষ 10-এ যেমনটি পাওয়া যায় তেমন পাওয়া যাচ্ছিল না, তাদেরকে আসলে কখনো 22, কখনো 30, কখনো 32 এমন স্থানে কিন্তু খুঁজে পাওয়া গেছে। তবে সেই জায়গায় আজ কিন্তু একটু ব্যতিক্রম, আজ ঢাকার বায়ুমান সূচক খুব একটা যে ভালো রয়েছে তা কিন্তু নয়। সেখানে আসলে যেমনটি দেখা যাচ্ছে, ঢাকার বায়ুমান যদি খুঁজে পেতে হয়, এই মুহূর্তে ঢাকার বায়ুমান রয়েছে 12 নম্বর স্থানে, এবং বায়ুমান সূচকে তার সূচক হচ্ছে 96, অর্থাৎ সেটি কিন্তু প্রায় 100-র কাছাকাছি। যেমনটি আসলে বলা হয়ে থাকে 50 থেকে 100-র মাঝে হলে বায়ুমান মোটামুটি, এবং 100-র উপরে উঠে গেলে সেটি শিশু, বয়োবৃদ্ধ যারা রয়েছে এবং শ্বাসতন্ত্রের সংক্রমণে যারা ভুগছেন তাদের জন্য সেই বায়ু কিন্তু বেশ ক্ষতিকর। তো মোটামুটি সেই জায়গায় ঢাকা প্রায় 100-র কাছাকাছি উঠে গেছে বায়ুমান সূচকে, অর্থাৎ ঢাকার বায়ুমান যে আজ খুব ভালো সেটি বলা যায় না, মোটামুটি দিক থেকেও তারা একদম শেষ প্রান্তে রয়েছে, অর্থাৎ আর একটু বায়ুমান সূচক বেড়ে গেলে সেটি আসলে ক্ষতিকর বায়ুর কাছাকাছি চলে যাবে। এবং সেখানে ঢাকার অবস্থান কিন্তু রয়েছে দূষিত বায়ুর তালিকায় 12-তে, মোটামুটি শীর্ষ 10-এ যেখানে থাকে সেখানে কিন্তু আজ 12-তে চলে এসেছে। এবং সেখানে আসলে অন্যান্য যে শহরগুলো রয়েছে সেখানে যেমনটি দেখা যায় সাধারণত ইন্দোনেশিয়ার জাকার্তা, তারা মোটামুটি শীর্ষস্থান ধরে রাখে, সেখানে আজ তারা দ্বিতীয় স্থানে রয়েছে, এবং শীর্ষস্থানে উঠে এসেছে ডিআর কঙ্গোর শহর কিনশাসা, তাদের বায়ুমান সূচকে দেখা যাচ্ছে 180। যেমনটি আসলে হয় 100-র উপরে উঠে গেলে সেটিকে আসলে যেমন নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য ক্ষতিকর বলা হয়, তেমনি 150-র উপরে উঠে গেলে সেটি আসলে সকলের জন্যই অস্বাস্থ্যকর বায়ু, যেমনটি আসলে এখানে দেখা যাচ্ছে 151 থেকে 200 পর্যন্ত সেটিকে আনহেলদি বলা হচ্ছে। অর্থাৎ সেখানে ডিআর কঙ্গোর যে শহর কিনশাসা, সেটির বায়ুমান সূচক যেরকম 180 দেখা যাচ্ছে, সেটি আসলে অস্বাস্থ্যকর বায়ু। একইভাবে ইন্দোনেশিয়ার জাকার্তা সেটিও অস্বাস্থ্যকর বায়ু, এবং উগান্ডা শহর কাম্পালা সেটিও কিন্তু অস্বাস্থ্যকর বায়ু, অর্থাৎ 150-র উপর উঠে গেছে। মোটামুটি এই 3টি শহরের বায়ুমান সূচক অস্বাস্থ্যকর রয়েছে, এবং তারা শীর্ষ 3টি স্থান দখল করে রয়েছে। ঠিক তার পরের অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকার শহর জোহান্সবার্গ, এবং জোহান্সবার্গে যেমনটি দেখা যাচ্ছে 136, সেটি 150-র নিচে, কিন্তু 100-র উপরে থাকায় সেটিও কিন্তু মোটামুটি নির্দিষ্ট শ্রেণীর জন্য ক্ষতিকর। সেই সঙ্গে ইসরায়েলের শহর তেল আবিব রয়েছে, ভিয়েতনামের হানয় রয়েছে, যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি রয়েছে, যুক্তরাষ্ট্রের যেমনটি আসলে দেখছিলাম সান ফ্রান্সিসকো, সিয়াটল, এরা বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানে রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের আরেক শহর সল্ট লেক সিটি, সেটি কিন্তু দূষিত বায়ুর তালিকায় শীর্ষস্থানে রয়েছে, 7 নম্বর স্থানে এই মুহূর্তে রয়েছে, এবং বায়ুমান সূচক সেটি হচ্ছে 107। সেই সঙ্গে ইসরায়েলের শহর জেরুজালেমকে দেখা যাচ্ছে 106 বায়ুমান সূচক নিয়ে 8ম স্থানে রয়েছে। ভারতের শহর দিল্লি সাধারণত দিল্লি, করাচি, এই শহরগুলো সাধারণত শীর্ষস্থানে থাকে, ভারতের দিল্লি, পাকিস্তানের করাচি, লাহোর, সেই জায়গায় আসলে দিল্লি কিন্তু আজ 9 নম্বরে রয়েছে, এবং বায়ুমান সূচক 99, অর্থাৎ ঢাকার বায়ুমানের খুব কাছাকাছি রয়েছে। ঢাকার বায়ুমান 96, দিল্লির বায়ুমান 99, কুয়েত সিটি রয়েছে 98 বায়ুমান নিয়ে 10ম স্থানে, এবং পাকিস্তানের লাহোর রয়েছে 11 নম্বর স্থানে, এবং তাদের বায়ুমান সূচক 97। মোটামুটি 9 থেকে শুরু করে 12 অর্থাৎ ঢাকা পর্যন্ত বায়ুমান সূচক কিন্তু বেশ কাছাকাছি। ভারতের আরও একটা শহর কলকাতা, ঢাকার একই বায়ুমান অর্থাৎ 96 বায়ুমান নিয়ে কিন্তু তারা আসলে 13 নম্বর স্থানে রয়েছে। তো মোটামুটি দূষিত বায়ুর তালিকাগুলো বলছিলাম। এ পর্যায়ে যদি আমরা ঢাকার অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক বায়ুমান নিয়ে কথা বলতে হয়, সেখানে আসলে যেমন দেখা যাচ্ছে এই মুহূর্তে সারা ঢাকার কিন্তু বায়ুমান সূচকের কথা বলছিলাম যে ঢাকার বায়ুমান সূচক আসলে বেশ খারাপ বা অস্বাস্থ্যকর বা ক্ষতিকর, সেই প্রতিফলন কিন্তু অঞ্চল ভিত্তিক যে বায়ুমান সেখানেও রয়েছে। যেমনটি আসলে দেখা যায় যে সাধারণত গুলশান, বাড্ডা এই এলাকাতে আসলে বায়ুমান সূচক খারাপ থাকে, অন্যান্য এলাকায় মোটামুটি কাছাকাছি ভালো মান থাকে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে গুলশানের যে বায়ুমান সেটা আসলে 180 পর্যন্ত চলে গেছে, অর্থাৎ 150-র উপরে, তো বটেই প্রায় 200-র কাছাকাছি, অর্থাৎ অস্বাস্থ্যকর বায়ু দেখা যাচ্ছে গুলশান, বাড্ডার এই এলাকাটাতে। সেই সঙ্গে আসলে আরও বেশ কিছু এলাকা আজ 100 ছাড়িয়ে গেছে, প্রায় 150-র কাছাকাছি রয়েছে। এদিকে মিরপুরের এপাশটাতে 148 রয়েছে, সেই সঙ্গে এদিকটাতে মতিঝিলের এপাশে 112, 102, 113, 114 এরকম বায়ুমান নিয়ে কিন্তু বেশ কিছু এলাকা আসলে বেশ দূষিত বায়ু নিয়ে আসলে রয়েছে। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় আবার 100-র নিচে রয়েছে, 50-এর কাছাকাছি রয়েছে, 56, 65 এই ধরনের বায়ুমান নিয়ে কিন্তু ঢাকার আসলে মিশ্র অবস্থা দেখা যাচ্ছে।
বেশ কিছু অঞ্চলে। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার খবর আপনাদের জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে বাতাসের তাপমাত্রা দেখানো হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং যেটি অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে কিন্তু আবহাওয়ার এই উত্তপ্ত অবস্থাটি কিছুটা কমেছে, তবে যেমনটি আসলে হয়ে থাকে এরপরে বায়ুমান কিন্তু বেশ ভালো বা উন্নত হওয়ার চেষ্টা করে, সেটি কিন্তু আজ দেখা যায়নি। আজ বায়ুমান সূচকে দেখা যাচ্ছে 96, তবে বায়ুর গুণগত মানের দিক থেকে আবার সেটি মোটামুটি চলনসই রয়েছে, যেমনটি বলা হচ্ছে যে ফেয়ার এয়ার কোয়ালিটি রয়েছে। সেই সঙ্গে যদি বৃষ্টির পূর্বাভাস নিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সকাল থেকে কিন্তু বেশ মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সকাল 8টা-9টায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেই সঙ্গে 10টা-11টায় বৃষ্টি কিছুটা থামলেও আকাশ মেঘলা থাকবে, কালো মেঘে আকাশ ছেয়ে থাকবে এমনটি বলা হচ্ছে। 12টার পর থেকে আসলে আবার বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে, দুপুরে বৃষ্টি কিছুটা থামলেও 2টা থেকে শুরু করে সামনের অংশগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিকেলের দিকে হয়তো হালকা বৃষ্টি থেমে সেখানে কিছুটা সূর্যের দেখা মিললেও বিকেল 5টার পর থেকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ যেমনটি আসলে বলছিলাম যে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আমরা জানি যে দেশের উপর দিয়ে যে মৌসুমি বায়ুর প্রভাব, মৌসুমি বায়ু বয়ে যাচ্ছে, তার প্রভাবেই কিন্তু এ ধরনের বৃষ্টিপাত, সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তার প্রভাবে কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমরা দেখিয়েছি, খবরে দেখিয়েছি আপনাদের, যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই প্রভাব কিন্তু আসলে ঢাকার বায়ুতেও পড়তে শুরু করেছে, বৃষ্টির সম্ভাবনা আসলে রয়েছে। ঢাকার বেশ কিছু অঞ্চলে এই বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে আসলে সড়কের সবশেষ পরিস্থিতি কি, সেই খবরগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে যেমনটি আসলে আমরা দেখতে চাই যে সড়কে ঠিক কোথায় আসলে যানবাহনের চাপ কেমন রয়েছে। যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, খুব বেশি সড়কে কিন্তু যানবাহনের চাপ নেই। আসলে দেখা যাচ্ছে মোটামুটি পুরো ঢাকা শহরেই বেশ যানবাহনের চাপ কম রয়েছে এই মুহূর্তে, সকালের এই মুহূর্তটাতে। এবং কিছু কিছু এলাকায় অবশ্য কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে, যেমনটি আসলে এ পাশটাতে যদি আমরা বলি, এ পাশ বলতে এখানে বোঝানো হচ্ছে এই মহাখালীর এই পাশটিতে, অর্থাৎ মহাখালী হয়ে যারা কিনা এই ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে যাবেন, সেখানে কিন্তু বেশ যানবাহনের চাপ এই মুহূর্তে দেখা যাচ্ছে। অর্থাৎ এ পাশে কামাল আতাতুর্ক এভিনিউ কিংবা বীরুত্তম একে খন্দকার রোড, এই পাশটাতে কিন্তু আজ যানবাহনের চাপ তেমন নেই। তবে এ পাশ থেকে বের হয়ে যদি তারা এই ঢাকা ময়মনসিংহ সড়কে সংযুক্ত হতে চান, সেক্ষেত্রে তাদের কিছুটা যানবাহনের চাপ পোহাতে হবে। এ পাশে গুলশান এভিনিউ পুরোপুরি ফাঁকা দেখা যাচ্ছে, সেখানে যানবাহনের চাপ তেমন নেই। তবে এ পাশে সার্কেল রোডে কিন্তু কিছুটা আসলে যানবাহনের চাপ দেখা যাচ্ছে। এপাশে যদি আমরা হাতিরঝিলের কথা বলি, হাতিরঝিলের এপাশ থেকে বের হয়ে রামপুরা বাড্ডা সাপ্তাহিক দিনগুলোতে কিন্তু এখানে প্রচুর যানবাহনের চাপ দেখা যায়, যানজট দেখা যায়। তবে এই মুহূর্তে সেখানে কিন্তু আজ যানবাহনের চাপ তেমন নেই, যানজট তেমন নেই বললেই চলে। সেই সঙ্গে এপাশে আফতাবনগরের যে সড়ক রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে দিয়ে মেরাদিয়া কাঁচাবাজার সড়ক, এপাশেও তেমন আসলে যানবাহনের চাপ দেখা যাচ্ছে না। সে সঙ্গে বনশ্রীর এপাশেও যানবাহনের চাপ তেমন নেই এবং খিলগাঁওয়ের এপাশে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, অর্থাৎ মালিবাগ পার হয়ে মগবাজার এবং খিলগাঁও রেল ক্রসিং পার হয়ে এপাশে অতীশ দীপঙ্কর রোড, এ পাশটাতে কিছুটা যানবাহনের চাপ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানেও যানবাহনের চাপ বাড়তে পারে, এমনটি কিন্তু সাধারণত হয়ে থাকে এই সড়কটিতে। সেই সঙ্গে শাহবাগের এপাশে কিছু সামান্য জ্যাম দেখা যাচ্ছে, যানজট রয়েছে। তবে শাহবাগ থেকে এপাশে বের হয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে চলাচল করলে এপাশে বাংলা মোটরের এই দিকটাতে কিছুটা যানবাহনের চাপ পোহাতে হবে সড়কে যারা চলাচল করবেন। এবং এপাশে সার্ক ফোয়ারা হয়ে যারা চলাচল করবেন, সেখানে কিছুটা সিগন্যাল রয়েছে, অর্থাৎ সিগন্যালের যে যানজট সেটি রয়েছে। সেই দিক সাথে এপাশে সোনারগাঁ হোটেলের সামনে দিয়ে যে সড়কটি চলে গেছে, সেই সড়ক যারা ব্যবহার করবেন, হাতিরঝিল লিংক রোড যারা সংযুক্ত যে সড়কটি রয়েছে, সেখানে যারা যুক্ত হতে চান, সেখানে কিন্তু কিছুটা যানবাহনের চাপ তাদেরকে পোহাতে হবে। এপাশে তেজগাঁর এপাশে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, তবে সেটি আসলে সপ্তাহের অন্যান্য যে দিন, অর্থাৎ সাপ্তাহিক কর্মদিবসের যে দিনগুলো রয়েছে, সেই দিনগুলোর মতো নয়, যানবাহন বেশ সহনীয় পর্যায়ে রয়েছে, অর্থাৎ যানজট তেমন নেই বললেই চলে। এপাশে ফার্মগেটের এই দিকটাতেও কিছুটা যানবাহন রয়েছে, তবে সেটি আসলে যানজট বলা যাচ্ছে না এখনই, কেননা যানবাহনের চাপ খুব বেশি নয়। এবং এই দিকটাতে যদি কথা বলি, বেগম রোকেয়া সরণি, অর্থাৎ মিরপুর 10 থেকে এদিকে বিজয় সরণি পর্যন্ত যে সড়কটি, বিজয় সরণি থেকে মিরপুর 10 যাওয়ার পথেও তেমন যানজট নেই এবং মিরপুর 10 থেকে বিজয় সরণি পর্যন্ত তেমন কিন্তু আসলে যানজট দেখা যাচ্ছে না বেগম রোকেয়া সরণিতে। এই পাশে যদি মিরপুর রোড নিয়ে কথা বলি, মিরপুর রোডের এপাশে কিন্তু তেমন যানজট নেই এবং সড়কে ঢাকা শহরের যে প্রবেশমুখ আমিনবাজার, গাবতলী আমিনবাজার, এই সড়কটিতেও কিন্তু যানবাহনের চাপ তেমন দেখা যাচ্ছে না। মিরপুর 1 এবং কল্যাণপুর শ্যামলীর এপাশে যানবাহনের চাপ তেমন নেই। আর এদিকে মিরপুর 11-র এই পাশটাতে সাধারণত সাপ্তাহিক কর্মদিবসে কিছুটা যানজটের চিত্র থাকলেও আজ কিন্তু যানজট তেমন দেখা যাচ্ছে না। এবং এই পাশে উত্তরার এই পাশটাতেও কিন্তু যানবাহনের চাপ আসলে তেমন নেই, অর্থাৎ যারা কিনা এই মিরপুর 11 হয়ে উত্তরা দিয়াবাড়ির এই সড়কটি ব্যবহার করেন, তাদের আসলে যানজট তেমন পোহাতে হবে না আজ, যেমনটি আসলে এই পাশে দেখা যাচ্ছে। তো মোটামুটি সড়কের
চিত্র ছিল এই, যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছিলাম। সাপ্তাহিক ছুটির দিন হয়, শহরের তেমন কোনো সড়কেই কিন্তু আসলে যানজটের চিত্র তেমন নেই। তবে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে হয়তো যানবাহনের চাপ সেই সড়কগুলোতে কিছুটা বাড়তে পারে। তাই মোটামুটি সময় হাতে নিয়ে বের হলেই আসলে দিনটা সহজ হয়ে যাবে আপনাদের। তবে যেমনটা আসলে প্রতিদিনের মতো আজও বলা থাকবে আপনাদের প্রতি, যে সড়কে যে ট্রাফিক আইন, সেই ট্রাফিক আইন মেনে আপনারা চলাচল করবেন এবং নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন, এমনটাই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে। তো এই পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী তোয়া আফরোজ। রৌফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রৌফ জানাচ্ছিলেন আবহাওয়া এবং ট্রাফিকের বিষয়ে। রৌফ, যেমনটি আসলে আলিফ বলছিল যে আসলে বন্যা পরিস্থিতি কিন্তু আসলে ভয়াবহ এবং বেশ কিছুদিন ধরেই, মানে এখন ধরতে গেলে আলোচ্য বিষয়টি হচ্ছে এই ইস্যুটা, পার্বত্য অঞ্চলে যে পাহাড় ধস, সেই সাথে যে স্থলভাগের যে পানি জমে আছে, এবং সেই সাথে কিন্তু যেমনটি আসলে আমরা বলছিলাম যে 15 তারিখ পর্যন্ত যে পর্যটন যে কেন্দ্রগুলো আছে সেগুলো হচ্ছে আপাতত বন্ধ থাকবে। প্রথমে 12 ছিল, তারপর আসলে সেটা 15 করা হয়েছে 15 তারিখ পর্যন্ত। এবং সেই সাথে ট্রাফিক আপডেট যেমনটি আসলে আলিফ জানাচ্ছিলেন, সহকর্মী আলিফ জানাচ্ছিলেন, এবং সেই সাথে ওয়েদার আপডেটও জানাচ্ছিলেন। যদিও আজকে হচ্ছে ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, আজকে অফিস আদালত, সরকারি অফিস আদালত বন্ধ থাকলে হয়তো বা কিছু পাবলিক সার্ভিসে যে অফিসগুলো থাকে, যদি হসপিটাল বলে থাকি, এবং সেই সাথে যদি হসপিটালিটি রিলেটেড অর্থাৎ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরের কথা যদি বলি, সেগুলো কিন্তু 24 আওয়ার্স এবং বছরে 365 দিনই সেগুলো খোলা থাকে, সেগুলো এখনও আছে। তো সেই সুবাদে ট্রাফিক আপডেটে জানিয়ে দিয়েছে আলিফ। আমাদের দর্শকরা যারা আছেন তারা নিশ্চয়ই এতে উপকৃত হবেন। সেই সাথে আরও একটি বিষয় একটু জানাতে চাই, যে এর সাথে যে বৈরী আবহাওয়ার মাঝেও যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যদি আপনি পুরান ঢাকার দিকে তাকান বা এদিকে মিরপুরের দিকে যদি তাকান, কিছু কিছু ভবন থাকে যেগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, সেগুলো আসলে সেইভাবে কিন্তু সেগুলোর প্রতি নজর দেয়া হচ্ছে না। হ্যাঁ, এগুলো ঝুঁকিপূর্ণ থাকা অবস্থায় রাজুকের পক্ষ থেকেও সেভাবে নজর দেওয়া হচ্ছে না। এরকমই আমাদের কাছেও কিছু একটি প্রতিবেদন আছে, সেটি একটু দর্শকদের আমি জানিয়ে দিতে চাই। বৈরী আবহাওয়ায় একাংশ ধসে 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মোহাম্মদপুরের ঝুঁকিপূর্ণ সেই ভবন পরিদর্শনে আসেনি রাজুকের কোনো কর্মকর্তা। অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছে 15টি পরিবার। ভবনটির অবস্থা এতটাই নাজুক, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেও ঢোকার সাহস পায়নি। হাবিবুর রহমান অভির প্রতিবেদনে বিস্তারিত। খোলা চোখেই স্পষ্ট জরাজীর্ণ এ ভবন কতটা ঝুঁকিপূর্ণ। তবুও অসহায় কিছু মানুষ কম খরচে থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই বসবাস করছেন। তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়া যেন সেই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। শুক্রবার সকালে মোহাম্মদপুরের আজিজিয়া হাউজিংয়ের এই ভবনটির একাংশ ধসে পড়ে। জানা যায় কয়েক ঘন্টার টানা বৃষ্টি কিছুটা দুর্বল করে ফেলে ভবনের দেয়ালগুলো। এলাকার পুরনো বাসিন্দারা বলছেন ভবনটি পাকিস্তান আমলের। আমি আজকে 16-17 বছর ধরে আছি। আপনাদের ভয় লাগে না যে ভবন? লাগে বাবা, আমরা তো গরিব মানুষ, না আসতে ধীরে বাসা খুঁজতাছি, পাইতাছি না, পাইলেই যাম। এলাকাবাসীর দাবি, এর আগেও তারা রাজুক কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন, কিন্তু বরাবরের মতোই কাজের কাজ কিছুই হয়নি। ওরা ভাগাভাগি নিয়ে 3 তালা কেউ 4 তালা করবে, এই নিয়ে ওদের মতের মধ্যে একটু বিরোধ হয়েছে। তারপরে একজনের করছে, আরেকজন করেই নাই। আরও তো প্রশাসন ছিল, রাজুকের লোক ছিল, তারাও তো দেখতে পারতো, তো পরিদর্শন করতে পারতো। রাজুকের তো কতটুকু কাজ করে সেটা তো সবাই জানে, এটা তো আমার বলার প্রয়োজন নাই। ডিআইটিতে যদি কল দেওয়া হয়, করা হয়, ফোনটা কে করছিল, মানে আগে আমাকে কালার বানানো হবে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এই হেলে পড়া ভবনে এখনও টাঙানো রয়েছে টুলেট, এবং তুলনামূলক কম ভাড়ায় এখানে বসবাস করছে 15টিরও বেশি পরিবার, যারা এখনও এখানে রয়েছেন। আমরা খুঁজে দেখতে চাই সেই মালিককে, যিনি জীবনের ঝুঁকি রয়েছে জানার পরও এই ভবনটি ভাড়া দিয়ে রেখেছেন। মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসা রোডের পাশে থাকেন ভবনের 2 মালিকের একজন। দরজায় বেশ কয়েকবার নক করার পর তিনি বাধ্য হন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। একটু ক্যামেরা অফ করেন, আমি কথা বলি। প্রতি মাসে যে টাকার অঙ্কটা পান, এই টাকার জন্যই মূলত আপনারা বাসাটা খালি করতে বলেননি? না না, ওরকম কিছু না। আপনি বলছেন যে নোটিশ দেওয়া হয়েছে, এটা কেমন নোটিশ? ওদেরকে বলা হয়েছে, মুখে মুখে বলা হয়েছে, আপনারা বাসাটা ছেড়ে দেন, আগামী 2-1 মাসের মধ্যে সবাই বাসা ছেড়ে দেন, এটা ভেঙে পড়বে। আপনি বলতেছেন মুখে মুখে বলা হয়েছে, কিন্তু আমাদের কাছে প্রমাণ তো আপনি বলেননি, কারণ এখানে তো টুলেট দেওয়া আছে। এই টুলেটটা কে টাঙাচ্ছে তাহলে?
আরও ভয়ঙ্কর তথ্য হলো এই ভবনের আরেকজন মালিক তাহমিনা, যিনি থাকেন এই ভবনের 3 তলাতেই। তার বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। দ্রুত প্রশাসনের উদ্যোগে বড় কোনো দুর্ঘটনা থেকে বসবাসকারী মানুষেরা রেহাই পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট মোকাবেলায় 1 বছর আগে নেওয়া হয়েছিল 1,663 কোটি টাকার একটি বিশেষ প্রকল্প। সেই মেয়াদ শেষ হতে মাত্র 2 সপ্তাহ বাকি, অথচ প্রকল্পের একটি টাকাও খরচ করা যায়নি। অবশ্য এজন্য দায়ী অর্থ বিভাগের। প্রকল্প পরিচালক জানিয়েছে, অর্থ ছাড় না করায় খরচ হয়নি কোনো টাকা। প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় মাঠ পর্যায়ে তৈরি হয়েছে চরম স্থবিরতা, আর দুর্ভোগে পড়েছেন সেবা প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুল ইসলাম। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল পরিকল্পনা এবং প্রশাসনিক অদক্ষতায় ভেঙে পড়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। এর সরাসরি প্রভাব পড়েছে জনসংখ্যা বৃদ্ধির হারে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে দেশে মোট প্রজনন হার বেড়ে দাঁড়িয়েছে 2.4-এ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার জরুরি ভিত্তিতে প্রকল্প অনুমোদন করে। 1,663 কোটি টাকার এই প্রকল্পের বাস্তবায়নে সময় 2025 সালের 1 জুলাই থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত। সেই হিসেবে প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে গত মাসে। তবে বিস্ময়কর হলেও সত্য, এ পর্যন্ত প্রকল্পের কোনো টাকাই ব্যয় করা হয়নি। ফলে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্মরণকালের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। কোথাও হয়তো কয়েকটা পিল আছে, কোথাও কয়েকটা কন্ডোম আছে, অল্প কিছু সীমিত, যেটা দিয়ে মানে 2-5 দিনও চলা সম্ভব না, এরকম অবস্থা। ওই দেই যেগুলো একদম এমার্জেন্সি তাদেরকে দেই, আর বেশিরভাগ বুঝানো হয় যে এই করে ওষুধ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং চলে নাকি। তাহলে রুগীরা তো বাইরে যে বলবো যে ওনার কাছে ওষুধ চাইলাম, ওষুধ দিল না। আসলে তো উনি জানে না যে আমার কি ওষুধ দেয়। এদিকে নতুন অর্থ বছরে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কেনার জন্য 1,001 কোটি টাকার বরাদ্দ রাখা হলেও এটি ব্যয় হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও প্রকল্প পরিচালক জানান, 2025-26 অর্থ বছরের জন্য বরাদ্দকৃত অর্থ ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়, যে কারণে তারা খরচ করতে পারেননি। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, কাগজে অসঙ্গতি থাকার কারণে অর্থ ছাড় করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে এখনও পুরনো আমলাতান্ত্রিক জটিলতা ও দায়সারা সংস্কৃতি কাটিয়ে ওঠা যায়নি। এই পরিস্থিতি থেকে বের হয়ে জবাবদিহিতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ তাদের। আমাদের এই প্রকল্প পরিচালক যারা হন, তারা ওই প্রকল্পটা চালানোর মতো, ওঠানোর মতো দক্ষ কিনা, এটা এক নাম্বার দেখতে হবে। দ্বিতীয়ত, তারা যদি সাকসেসফুল না হয় সেটার কৈফিয়তটা দিতে হবে, সেই প্রশ্নগুলো আমাদের করতে হবে। সিরিয়াসলি নেন, যেই জিনিসটা হবে, প্রজেক্টটা টাইমলি হবে, এটার ইম্প্যাক্টটা ভালো পাওয়া যাবে, প্লাস যারা কাজ করবে তারাও সিরিয়াসলি কাজ করবে। জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা খাতে বিভিন্ন সময়ে নানা নামে নতুন প্রকল্প নেওয়া হলেও অধিকাংশই বিতর্কের বাইরে থাকতে পারেনি। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। 2 বছরেরও বেশি সময় ধরে সরকারি সরবরাহে নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। অনেকে সংকোচ ও অভাবের কারণে খোলা বাজার থেকে কিনতে চান না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, ফলে বাড়ছে অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি। মাতৃমৃত্যুও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। পটুয়াখালী থেকে আব্দুল সালাম আরিফের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। একসময় বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দিতেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও সহজেই মিলত প্রয়োজনীয় সামগ্রী। তবে গত 2 বছরেরও বেশি সময় ধরে পটুয়াখালীতে সরকারি সরবরাহ প্রায় বন্ধ। গ্রামের নিম্ন ও মধ্য আয়ের মানুষের বড় একটি অংশ এখনও সরকারি সরবরাহের উপর নির্ভরশীল। ফলে অনেকেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার বন্ধ করে দিয়েছেন। এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। আগে ইঞ্জেকশন দিত, সুই দিত, এখন কিছুই দেয় না। আমাকে বাচ্চা ডাঙ্গন না হইতো, আবার বাচ্চা না নিল নিতই, তেলে ওষুধ নাই, সুই নাই, কোনো পদ্ধতি নাই। সরকারি সরবরাহ না থাকায় পরিবার পরিকল্পনা কর্মীরাও পড়েছেন অস্বস্তিতে। শুধু পরামর্শ দিয়ে ফিরে আসছেন তারা। এতে কমে গেছে সেবা কার্যক্রমের কার্যকারিতাও। এই সামগ্রী প্রায় 2-3 বছর পর্যন্ত নেই। এখানে আমাদের মাঠ পর্যায়ে অনেক
জটিলতা সৃষ্টি হচ্ছে। যেহেতু আমাদের ওষুধের এখন সংকট আছে, তাদেরকে বাজার থেকে ক্রয় করতে বলি, সেই ক্ষেত্রে তারা সবাই তো আর বাজার থেকে ক্রয় করতে পারে না। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে 2023 সালের জুন মাসে পটুয়াখালী জেলার সক্ষম দম্পতিদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার ছিল 79.18%, আর চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে 75.84%। গত 1.5-2 বছর ধরে এই সাপ্লাই চেইনটা একটু ইন্টারাপ্ট হচ্ছে, বাধা বিভিন্ন সরবরাহ বিঘ্নতা করছে। সেক্ষেত্রে মাঠে আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের দম্পতির কাছে পদ্ধতিগুলো পৌঁছে দিতে পারিনি, কখনো স্বল্পতা কখনো সরবরাহ না থাকে এই কারণে। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী না থাকার কারণে অপরিকল্পিত গর্ভধারণও বাড়ছে, এতে মাতৃমৃত্যুর বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। 2030 সালের মধ্যে অপূর্ণ চাহিদার হার ও মাতৃমৃত্যু শূন্যে নামিয়ে আনার যে আন্তর্জাতিক প্রতিশ্রুতি রয়েছে তা পূরণ করা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ময়মনসিংহে সড়ক মহাসড়কে দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। এক বছরে ঝরেছে অন্তত 772 জনের প্রাণ। যানবাহনের বেপরোয়া গতি আর মহাসড়কে 3 চাকার যান চলাচলকেই এই জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও এসব প্রতিরোধে হাইওয়ে পুলিশের নেই কার্যকর তৎপরতা। এভাবেই উল্টো দিকে গিয়ে সেনাবাহিনীর গাড়িকে চাপা দেয় যাত্রীবাহী একটি বাস। ময়মনসিংহের তারাকান্দায় এই ঘটনায় প্রাণ হারান সেনা সদস্য সহ 2 জন। মুক্তাগাছায় বেপরোয়া গতিতে চলা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বালুবাহী ট্রাকের। নিভে যায় চালক সহ 3 জনের জীবন প্রদীপ। সড়ক দুর্ঘটনায় এমন প্রাণহানি যেন নিত্যদিনের ঘটনা। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে দেদারসে চলছে 3 চাকার যানবাহন। রানিং গাড়ির মধ্যে নেশা করে, সিগারেট খা এবং হেল্পারের সমস্যা। ছোট ছোট গাড়ি বা মোটরসাইকেল এগুলোর একদম অতিরিক্ত দুর্বলতার কারণে বা এটি ভুলের কারণে আজকে এই পরিস্থিতি আমাদের শিকার হতে হচ্ছে। পুলিশে এটা কোনো যে খোঁজ খবর নিতে যার মন যে বাইবে চালায় গাড়ি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ যানের এমন দাপট থাকলেও নির্বিকার হাইওয়ে পুলিশ। এ নিয়ে একাধিকবার চেষ্টা করেও মেলেনি কারো বক্তব্য। নিরাপদ সড়ক চাই বলছে এক বছরে ময়মনসিংহ জেলার 1203টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 772 জন। এজন্য নজরদারির অভাব ও আইনের প্রয়োগ না থাকাকে দুষছে সচেতন মহল। মহামান্য হাইকোর্ট থেকে এখানে নির্দেশিত একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে যে মহাসড়কে কোনো 3 হুইলার চলবে না, কিন্তু এটাকে এই আদেশকে থোড়াই কেয়ার করে প্রতিদিনই অসংখ্য 3 হুইলার চলছে, ইভেন ব্যাটারি চালিত রিক্সা চলছে, দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সড়ক পথের চেয়ে বেশি সময় লাগছে রেলে। সেই বাস্তবতা বদলাতে আবারও সামনে এসেছে বহুদিনের আলোচিত ঢাকা কুমিল্লা রেল লাইন প্রকল্প। বাজেট ঘোষণার পর আশার আলো দেখছেন গোমতী পাড়ের বাসিন্দারা। তাদের আশা, প্রকল্প বাস্তবায়ন হলে কমবে রেলপথের দূরত্ব, সাশ্রয় হবে সময়, বাড়বে পণ্য পরিবহনের সক্ষমতাও। ঢাকা থেকে চট্টগ্রাম দেশের অন্যতম ব্যস্ত রেলপথ, অথচ প্রায় 250 কিলোমিটার সড়ক পথের বিপরীতে রেলপথে ট্রেনের যাত্রা 320 কিলোমিটারের। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও নরসিংদী হয়ে চলাচল করায় সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। কুমিল্লা ইপিজেড আছে, সেখানে অনেকগুলি শিল্প কারখানা আছে। শিল্প কারখানার মালগুলি আপনার ঢাকা চট্টগ্রাম যেতে হলে দেখা যায় রাস্তা বই দেখতে ঘন্টার পর ঘন্টা। আমাদের ঢাকা থেকে চিটাগাং যেতে টোটাল লাগে 6 থেকে 7 ঘন্টা। এখন ইনশাল্লাহ আমরা যদি এই করলাইন চালু হয়, আমরা মেবি 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা ঢাকা থেকে চট্টগ্রাম ইনশাল্লাহ পৌঁছতে পারবো। এই দীর্ঘ পথ কমাতে ঢাকা কুমিল্লা রেল লাইন প্রকল্প নিয়েছে সরকার। এতে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে 80 থেকে 90 কিলোমিটার, সময় কমবে প্রায় 3.5 ঘন্টা। কুমিল্লা অঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগের সর্বোত্তম পন্থা হচ্ছে এই কর্ড লাইন। এই কর্ড লাইন চালু হলে এই অঞ্চলের মানুষ, আমি মনে করি, সবচেয়ে বেশি উপকার হবে। ঢাকা চিটাগাঙ্গে যদি মনে করেন একটা কর্ড লাইনের ব্যবস্থা হয়, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা যেমন মনে করেন আমাদের উন্নত হবে, পাশাপাশি অনেক সময় বেঁচে যাবে। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্য রেলওয়ে কর্তৃপক্ষের। রুটটা ঠিক হয় অনেকগুলো দিক আঙ্গিকে, যে আমাদের রিসেটেলমেন্ট কোথায় কম লাগে, তারপরে আমরা তো কোন জায়গায় করলে বেশিরভাগ জনগণকে সেবা দিতে পারবো,
কোন জায়গায় দিলে গ্রোথ সেন্টারকে আমরা কানেক্ট করতে পারবো, কোন জায়গায় দিলে আমাদের খরচ কম্পারেটিভলি কম হবে, অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করে তারা রুটটা সিলেক্ট করে। এই প্রকল্পের সম্ভাব্য রুটের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। এদিকে 2 দশকেও চালু হয়নি পিরোজপুরের কলারন ও বাগেরহাটের সন্ন্যাসী ফেরিঘাটটি। এতে ছোট নৌযানের ঝুঁকি নিয়ে পানকুচি নদী পারাপার হাজারো মানুষের। গুরুত্বপূর্ণ এই ঘাটটি ঘূর্ণিঝড় সিডরে বিলীন হয়ে যায়। ঘাটটি চালু হলে মোংলা বন্দরের সাথে দ্রুত যোগাযোগ করতে পারবেন বরিশাল বিভাগের ব্যবসায়ীরা। পিরোজপুরের সন্ন্যাসী কলারন ফেরিঘাট। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাটটি ব্যবহার করেন। তবে নদী পারাপারে স্কুল কলেজের শিক্ষার্থী, রোগীদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। ঘাটটি থেকে মংলা বন্দর মাত্র 30 কিলোমিটার দূরে হওয়ায় সহজে পথে যোগাযোগ করতে পারেন ব্যবসায়ীরা। তবে 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে ফেরিঘাটের পন্টুন ভেসে গেলে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পন্টুনটি নিলামে বিক্রি করা হলেও নতুন করে ফেরিঘাট চালুর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পানগুচি নদী খরস্রোতা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌযানের নদী পারাপার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই পারাপার আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। আমাদের এই ফেরিটা এই বেহাল দশার কারণে এখানে যারা যাত্রীরা আসে তারা ঠিকমতো উঠতে পারে না। যেভাবে বাইক, তারপরে আপনার ভারী যানবাহন চলে, ঝড় তুফান হয়, মানুষের জরুরি কাজে যাইতে পারে না, খাওয়া আইবে আপ ডাউনে এতে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়। মহিলারা চলতে পারে না, খুব কষ্ট হয়। পানি অনেক সময় দেখা গেছে এই রাস্তা তলাই যেতে। দ্রুত উদ্যোগ নিয়ে ফেরিঘাটটি পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপবিভাগীয় প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে এপ্রিল বা মে মাস নাগাদ ওনারা তাদের এডিপির কাজটি সমাপ্ত করবেন। ব্লক প্লেসিং এবং জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজটা চলমান আছে। উক্ত প্রোটেক্টিভ ওয়ার্কটি শেষ হওয়ার পরে আমাদেরকে তারা এনওসি দিলে আমরা তখন ফেরিঘাটটি স্থাপনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিব। দ্রুত উদ্যোগ নিয়ে ফেরিঘাটটি পুনরায় চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামালপুরে বিএনপির 2 পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেল 5টার দিকে জেলার ইসলামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর 2 আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। বিকেলে ডাকবাংলোতে এসে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও 2টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইরানের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সির দাবি, বৃহস্পতিবার সকালে গোলেস্তান প্রদেশের ওক্তাই খান রেল সেতু লক্ষ্য করে এ হামলা চালানো হয়। চীন, তুর্কমেনিস্তান ও ইরানকে সংযুক্ত করা রেল করিডোরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সেতুটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। হামলার পর তেহরান থেকে উত্তর পূর্বাঞ্চলের মাশহাদিগামী যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইরান। রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ চলছে এবং আটকে পড়া যাত্রীদের সড়ক পথে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তার প্রতি ইরানের সক্ষমতা দুর্বল করতেই নতুন করে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যেই 2 দেশের সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ইরান এবং হরমুজ প্রণালীকে ঘিরে চলমান পাল্টাপাল্টি হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে দ্রুত কূটনৈতিক আলোচনায় ফিরে আসা জরুরি। তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে দ্রুত কূটনৈতিক আলোচনায় ফিরে আসা জরুরি। এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্ব অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলীয় এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে হামলার জবাবে বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এতে 3 সপ্তাহ ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি আরও নড়বড়ে হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায় হরমুজ প্রণালীতে 3টি তেলবাহী জাহাজে হামলার পর নৌপথ সচল রাখতে তারা সর্বশেষ হামলা চালিয়েছে। To diplomacy is urgently needed. এই পাল্টাপাল্টি হামলা অবশ্যই বন্ধ হতে হবে। আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে দ্রুত কূটনৈতিক আলোচনায় ফিরে আসা জরুরি। এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব ফেলছে সে বিষয়ে আমরা বারবার সতর্ক করছি। সংশ্লিষ্ট সব পক্ষের বোঝা উচিত এই সংকটের অবসানের সর্বোত্তম পথ হলো আলোচনার টেবিলে ফিরে আসা। ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তেহরানের অনুরোধে এই আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, গত জুনে 2 দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি এখন আর কার্যকর নয়। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধবিরতি শেষ। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। ইরান আমাদের কাছে আবারও আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে, আমরা তাতে সম্মতি দিয়েছি। তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। প্রবল শক্তি নিয়ে পূর্ব এশিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন বাভি। তাইওয়ান, জাপান ও চীনের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঘন্টায় 160 কিলোমিটারের বেশি গতির ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কায় জোরদার হয়েছে দুর্যোগ প্রস্তুতি। জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি উপদ্বীপেও টাইফুনের প্রভাব বাড়ছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ও সমুদ্র বন্দর। অন্যদিকে চীনের উপকূলীয় শহর ওয়েনঝৌতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে তাইওয়ান, জাপান ও চীন জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। শক্তিশালী টাইফুন বাভিকে ঘিরে তাইওয়ান, জাপান ও চীন জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঘণ্টায় 160 কিলোমিটারেরও বেশি গতির ঝড়ো হওয়া, মুষলধারে বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবচেয়ে আগে প্রভাব পড়তে শুরু করেছে তাইওয়ানে। রাজধানী তাইপের বন্যাপ্রবণ এলাকায় বাড়িঘর রক্ষায় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হচ্ছে বালুর বস্তা। অনেকেই বাড়ির প্রবেশপথে স্যান্ডব্যাগ বসিয়ে নিচ্ছেন। সরাসরি তাইওয়ানে আঘাত হানার শঙ্কা কম হলেও শুক্রবার রাত থেকেই দ্বীপ জুড়ে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হয় শনিবারের সব আন্তর্জাতিক ফ্লাইট। জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি দ্বীপেও বাড়ছে টাইফুনের প্রভাব। ঘণ্টায় 162 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস সহ শনিবার ভোরে দ্বীপটির খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে বাভি। তাই আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ও সমুদ্র বন্দর। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও পর্যটকদের সর্বশেষ আবহাওয়া সতর্কতা অনুসরণ করতে হবে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টি শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে এবং ভবনের ভেতরে থাকলে জানালা থেকে দূরে অবস্থান করতে হবে। এদিকে চীনের উপকূলীয় শহর ওয়েনঝৌতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভবনের জানালায় টেপ লাগানো, স্যান্ডব্যাগ বসানো এবং সমুদ্রের জাহাজগুলোকে নোঙর করতে ব্যস্ত সবাই। পূর্বাভাস অনুযায়ী শনিবার গভীর রাত অথবা রোববার ভোরে প্রায় 1 কোটি মানুষের এই শহরের কাছাকাছি আঘাত হানতে পারে টাইফুন বাভি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। সুন্দরবনের গা ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগরে দিন দিন বাড়ছে সফট শেল কাঁকড়া চাষ। বিকল্প আয়ের উৎস থেকে এখন এটি রূপ নিয়েছে লাভজনক ও টেকসই শিল্পে। গেল বছর শুধু সফট শেল কাঁকড়া রপ্তানি থেকে আয় হয়েছে $8,22,000। বিশ্ববাজারে চাহিদা বাড়ায় পুরো অঞ্চল জুড়ে জনপ্রিয় হচ্ছে এই কাঁকড়া চাষ। 80-এর দশকে সাতক্ষীরার উপকূলীয় অর্থনীতির প্রধান ভরসা ছিল বাগদা চিংড়ি, কিন্তু বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন চাষিরা। সেই ধারাবাহিকতায় 2014 সালে প্লাস্টিকের খাঁচায় সফট শেল কাঁকড়ার বাণিজ্যিক চাষ শুরু হয়।
প্রতিদিন ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করেন একটি খামারে। সার্বক্ষণিক নজর রাখা হয় কোনো কাঁকড়া খোলস বদলেছে কিনা, কারণ খোলস বদলানোর পরই সফটশেল কাঁকড়া রপ্তানির জন্য উপযুক্ত হয়ে ওঠে। স্বল্প জমি, কম বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদার কারণে স্থানীয়ভাবে দ্রুত বাড়ছে এই শিল্প। বর্তমানে শ্যামনগর উপজেলার মাত্র ২টি ইউনিয়নেই রয়েছে ৩৬৫টি বাণিজ্যিক খামার। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ২,০০০ টন কাঁকড়া। কর্মসংস্থান হয়েছে প্রায় ১০,০০০ মানুষের। ৯ জন কর্মচারীর বেতন টেতন দিয়েও মাসে লক্ষাধিক টাকা লাভ থাকে। মজুরির আগে ৩০ টাকা দিত, এখন ৩৫ টাকা দিত, ৩৫ টাকা ঘন্টা। কোভিড পরবর্তী সময়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে আবারও বাড়ছে সফটশেল কাঁকড়ার চাহিদা। গত বছর এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৮,২২,০০০ মার্কিন ডলার। আশপাশে প্রসেসিং সেন্টার আছে, সেখানে পাঠাই, তারা সুন্দরভাবে প্রসেসিং করে, সেখানে তারা প্যাকিং করে সুন্দরভাবে বিদেশে রপ্তানি করা হয়। যখন রপ্তানি করার যোগ্য হয় তখন আমরা বাইরের চাহিদা অনুযায়ী এটাকে রপ্তানি করে থাকি। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী সাতক্ষীরায় বর্তমানে ৩৬৪ জন চাষি ৩২১ হেক্টর জমিতে সফটশেল কাঁকড়া চাষ করছেন। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৩,৬০০ মেট্রিক টন। বন বিভাগ থেকে এখন পর্যন্ত ওয়াইল্ড সোর্স থেকে অধিকাংশ পোনা কালেকশন করা হয়। সেখানে বছরের ৩ মাস জুন, জুলাই, আগস্ট পুরোটাই বন্ধ থাকে এবং জানুয়ারি, ফেব্রুয়ারি বন্ধ থাকে, যে কারণে তারা সেখানে অ্যাক্সেস করতে পারে না। এইটাই যদি 3 বা 5% আমাদের সার্ভাইভাল রেট করা যায়, তাহলে সেটা এই এলাকার জীবন ব্যবস্থা এবং চাষিদের অর্থনৈতিক একটা উইন্ডো খুলে দেবে। বাংলাদেশে ১৫ প্রজাতির কাঁকড়া থাকলেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে শুধু শিলা কাঁকড়া। তবে এর পোনা সংগ্রহ করতে হয় সুন্দরবন থেকে। আফরোজা লামিয়া, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটা বলছে গুড মর্নিং বাংলাদেশের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আর আজকের গুড মর্নিং বাংলাদেশের পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আমিরুল ইসলাম আলিফ, আমি ছিলাম তো আফরোজ এবং আমি আব্দুর রউফ। আগামীকাল ঠিক সকাল ৭টায় গুড মর্নিং বাংলাদেশ দেখার আমন্ত্রণ রইল।